জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। অপরাহ্ন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমি রিসার্চ ইন বাংলাদেশের একটা খুব শর্ট পরিচিতি দিতে চাই। তারপরে মাসরুর রেয়াজ আমাদের আগামী কয়েক মাসের কার্যক্রমের যে সেটা আপনাদের সামনে তুলে ধরবেন। যখন বাংলাদেশে কোভিড এর প্রকোপ প্রথমে শুরু হলো, যখন শুরু হলো, তারপর আমরা যখন দেখলাম যে আস্তে আস্তে এটা বাংলাদেশে আসছে মার্চ মাসের শুরুর দিকে, তখন এনসিসিআই থেকে আমরা অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মতো এনসিসিআই থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে, সরকার বরাবরে চিঠি লিখে কিছু আমাদের বক্তব্য এবং বিনীত নিবেদন তুলে ধরেছিলাম। তার মধ্যে যে এরকম পরিস্থিতিতে একটা জিনিস হয় যে অর্থনীতির উপরে এরকম একটা পরিস্থিতির কি প্রভাব পড়তে পারে, এটাকে অনগোয়িং বেসিসে মনিটর করা এবং অনগোয়িং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা। তারপর আরো সরকারের বয়োজ্যেষ্ঠ সদস্য এবং কর্মকর্তাদের সঙ্গে মিটিং এ আমরা এই প্রসঙ্গ উত্থাপন করেছিলাম, কিন্তু তখন আমরা দেখেছিলাম যে সবাই এই সংক্রমণের ইমিডিয়েট স্বাস্থ্যগত দিকটা সেটা নিয়ে খুব ব্যস্ত ছিলেন, এবং তারা থেকে পরবর্তীতে যে অর্থনীতিতে যে প্রভাব পড়বে বা বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়লে সেটা আমাদের এখানে তার কি রেপারকাশনস হবে সেদিকে মনোযোগ দেওয়ার হয়তো অতটা সময় পাচ্ছিলেন না। এই পরিপ্রেক্ষিতে আমরা আরেকটা জিনিস দেখলাম, যে আমাদের এখানে আমরা একটা সেন্ট্রাল প্ল্যানিং বা একটা সেন্ট্রাল কন্ট্রোল এরকম আমরা খুব একটা উপলব্ধি করতে পারিনি। কিছু ডিসিশন দেখে আমাদের মনে হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আসছে, একটা কোঅর্ডিনেটেড প্ল্যান ওয়েতে হয়তো আমরা জিনিসটাকে অ্যাপ্রোচ করছি না। তো তখন আমরা যারা ব্যবসা খাত এবং যারা অর্থনীতি নিয়ে কাজ করি এবং অর্থনীতির মাঝে কাজ করি, কয়েকজন বসে একটা এই প্ল্যাটফর্মটা তৈরি করার সিদ্ধান্ত নিলাম। আমি প্রথমে বলে নিই যে রিসার্চ ইন বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম। রিসার্চ ইন বাংলাদেশ কোনো ইনস্টিটিউশন না, এটা কোনো অর্গানাইজেশন না, এটা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ঢাকা, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, চিটাগং স্টক এক্সচেঞ্জ, বিল্ড এবং পলিসি এক্সচেঞ্জ, এই পাঁচটা প্রতিষ্ঠান আমরা মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। প্ল্যাটফর্মটা আমরা এই কারণে করেছি, যেটা প্রথমেই বললাম, যে কোভিড এই প্যান্ডেমিকে কি প্রভাব বাংলাদেশের ইকোনমির উপরে পড়েছে, বাংলাদেশের ইনস্টিটিউশন পড়েছে, সিস্টেমিক একটা রিভিউ এবং এটার একটা অ্যাসেসমেন্ট করতে চাই, এবং সেটার ভিত্তিতে আপনাদের সবার পরামর্শ নিয়ে, আপনাদের সবার মতামত নিয়ে, এই জন্য এটা একটা প্ল্যাটফর্ম, একটা ডায়ালগ প্ল্যাটফর্ম করা। আমরা আগামী 2 বছর ধরে অন্তত যে পরপর কি কি স্টেপস নিলে সবচেয়ে দ্রুত বাংলাদেশের অর্থনীতিতে আবার প্রাণ সঞ্চার হতে পারে, সেজন্য প্র্যাকটিক্যাল কিছু পরামর্শ বলুন, কিছু প্রপোজাল বলুন, সেগুলো আমরা তুলে অর্গানাইজ এভিডেন্স বেসড এবং অ্যাকশনেবল ইনপুট আর রেকমেন্ডেশন হবে, খুব একটা থিওরিটিক্যাল হবে না। কারণ আমরা যারা এটা করছি তার মধ্যে একমাত্র মাসরুর ছাড়া আমরা কেউ খুব থিওরিটিক্যাল লেভেলে কাজ করিনি কখনো, প্র্যাকটিক্যাল লেভেলেই কাজ করেছি আমরা। এই প্রসঙ্গে বাংলাদেশের ইকোনমিক রিকভারির প্রসঙ্গে এবং প্রাইভেট সেক্টরের রিকভারির জন্য যে স্টিমুলাস প্রথমত সরকার থেকে দেয়া হয়েছে এবং তারপরে আরো কি লাগবে, সেটাকে কিভাবে মডিফাই করতে হবে, এগুলো ব্যাপারে ইনপুট দিতে চাই, এবং বাজেটের ব্যাপারে আগামী 11 তারিখে আসছে সেটা পরবর্তী বাজেটে যে ইনপুট আমরা কিছু দিতে চাই, এবং আমরা এমন ভাবে এটা করতে চাই যে একটা আমরা কনসেনসাস বিল্ডিং করতে চাই, যাতে করে বাংলাদেশ সবচেয়ে স্বল্প সময়ের মধ্যে এই ইকোনমিক যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো আমাদের
হয়েছে বা হবে বা হতে যাচ্ছে সেগুলো থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি, সেগুলোকে আমরা যেন মোকাবেলা করতে পারি। এই জন্য মাসুর আরো ডিটেইলে বলবে আপনাদেরকে। আমরা অ্যানালিটিক্যাল অ্যাডভোকেসি এবং পলিসি ডায়ালগ 7টা ইকোনমিক থিমের উপরে আমরা কনসেন্ট্রেট করব। সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস, ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড এক্সপোর্টস, এসএমই, ফাইন্যান্সিয়াল সেক্টর, প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং এগ্রিকালচার। এগুলো আমরা একটা স্টিয়ারিং কমিটি করেছি। স্টিয়ারিং কমিটির সদস্যদের কথা মাসরুর বললেন আপনাদেরকে। আমি আছি, সৈয়দ নাসিম মঞ্জুর আছেন, আসিফ ইব্রাহিম, মাসরুর রিয়াজ আছেন, আবুল কাসেম খান আছেন এবং শামস মাহমুদ আছেন ঢাকা চেম্বারে। এবং আমাদের চেম্বার গুলো সেক্রেটারিয়াল সাপোর্ট দেবে। পলিসি এক্সচেঞ্জ, যেটা মাসরুর রিয়াজের প্রতিষ্ঠান, সেটা আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেবে। এই মুহূর্তে আমাদের সামনে যে দুটো বড় জিনিস দাঁড়িয়েছে, যেটা নিয়ে আজকে আমরা একটা নিয়ে কথা বলবো ডিটেইলে, আর আরেকটা নিয়ে আমি একটু বলতে চাই 1 মিনিট। সেটা হচ্ছে যে প্রথমে 11 তারিখে একটা বাজেট আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বাজেটেও গ্রোথ কত পার্সেন্ট হবে, ইনফ্লেশন কত পার্সেন্ট থাকবে, বাজেটের ডেফিসিট কত পার্সেন্ট হবে, এগুলো নিয়ে যথেষ্ট চিন্তা হচ্ছে এবং বলা হচ্ছে যে 8.25% গ্রোথ টার্গেট করা হচ্ছে, বাজেট ডেফিসিট 5.4% টার্গেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমি এখানে একটু খুব ব্রিফলি বলে দিতে চাই, আমাদের সবারই বাজেট সম্বন্ধে বক্তব্য পরে ডিটেইলে বেরোবে, যে এই বছর এবং প্যান্ডেমিকের এই সময় এ ধরনের বিজনেস এস ইউজুয়াল বাজেট নিয়ে চিন্তা করার সময় না। এই বছরে আমাদের গ্রোথের পার্সেন্টেজ কি হলো বা আমার ডেফিসিট কি থাকলো সেটা কেউ দেখবে না। যেটা আমরা দেখব এবং যেটা পৃথিবী দেখবে সেটা হচ্ছে যে বাংলাদেশ এই ক্রান্তিকালে তার সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোকে কিভাবে সাহায্য করতে পেরেছে, তাদেরকে তুলে আনতে পেরেছে এবং তাদের ইকোনমিক স্টেবিলিটি নিশ্চিত করতে পেরেছে, এবং কত দ্রুত অর্থনীতিতে চাহিদা এবং ডিমান্ড এন্ড সাপ্লাই এই দুটো বাড়িয়ে তুলে অর্থনীতির গতি নিশ্চিত করতে পেরেছে। কাজেই আমাদের একটা মেন্টাল একটা আছে যে আমাদের বাজেট ডেফিসিট 5%-এর আশেপাশে আমরা রাখবো। এবছর এটা নিয়ে চিন্তা করার সময় না, দিস ইজ মাই হাম্বল অপিনিয়ন। আমাদের চিন্তা করার সময় এখন যে আমরা কিভাবে সবচেয়ে দ্রুত গতিতে আমাদের বাজেটে ডিমান্ড এন্ড সাপ্লাই ফিরিয়ে আনবো, এবং সেটা সম্ভব হবে যদি আমরা বুঝতে পারি, সেটা বেসিস হবে আমরা যদি বুঝতে পারি যে এই প্যান্ডেমিকটা, এটার গতি প্রকৃতি কি, এটা বাংলাদেশের ভিতরে এটার গতি প্রকৃতি কিরকম হতে পারে, এবং এটা আমাদের অর্থনীতিকে যেভাবে এফেক্ট করছে সেটা আরো কিভাবে করতে পারে। সেজন্য আমরা যে জিনিসটা নিয়ে আজকে পরে আরো আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা একটা এক্সিট স্ট্র্যাটেজি, লকডাউন এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে আমরা দুটো আর্টিকেলও লিখেছি, এবং আমরা একটা এক্সিট মডেল এক্সিট স্ট্র্যাটেজিও তৈরি করে নিয়ে এসেছি, যেটা আজকে আপনাদের সামনে উত্থাপন করব এবং আমরা সব মাননীয় সরকারকে এটা দেব। কারণ একটা লকডাউন এক্সিট স্ট্র্যাটেজি আমরা এটাকে সম্পূর্ণ ফ্ল্যাশ আউটও করতে পারবো না, ইমপ্লিমেন্টও করতে পারবোই না, এটা সরকারই পারবে। এবং একটা পাবলিক গুড হিসেবে এটা আমরা আজকে সরকারের কাছে আপনাদের সামনে উত্থাপন করে তারপর আমরা এটা সরকারকে দেব। আমি এই কথা বলে আই এম হ্যান্ডিং ওভার টু মাসরুর রিয়াজ টু কাইন্ডলি take us through what Resurgent Bangladesh wishes to do in the next 2 months, our plan of action in the next 2 months. Thank you very much. Masroor, on to you. Thank you, Madam President Niadapa. I'm just trying to project the presentation on the screen. আপনারা কি দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশনটা? It's just to understand that better, Shankar, we are saying कि client ने 5 मांगा है and we are going to pay them for 12 months. So can you see the presentation on the screen? Yes, Masroor, we Yes. can see it. We can see it. Okay. Yes, okay, so thank yes. you so much, Niadapa, and once again, a very warm welcome. Good afternoon to all our guests today and participants. আমরা বাংলা ইংরেজি দুটোর মিক্সেই আমরা চালাবো। আমাদের সাথে একজন বিদেশি আছে ফর শিওর, পিডব্লিউসির ইকোনমিক পলিসি ইউনিট থেকে প্রাণশু জৈন, বাট আই অলসো নো
Pranshu understands Bangla to a great extent, so I think we should be okay with that. Welcome to this. Our next 10 minutes, I'll try to wrap up in less than 10 minutes. কারণ আমরা আসলে আপনাদের সবার থেকে শুনতে চাই আমাদের যে objectives আগামী 2 মাসের যে key next steps, and then most importantly যে লকডাউন এক্সিট স্ট্র্যাটেজির কথা যেটা ব্যারিস্টার নিহাদ কবির বলেছেন, সেখানে আমরা যে ধারণাটা উপস্থাপন করছি বা কাঠামোটা উপস্থাপন করছি, সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সরকারের আসলে ডায়ালগের রেগুলার টাইমও না, খুব আর্জেন্ট বেসিসে আমরা কিভাবে সরকারকে সহায়তা করতে পারি এটাকে অ্যাডপ্ট করে, ফাইন টিউন করে, ডিটেল আউট করে, কনটেক্সচুয়ালাইজ করে একটা এক্সিট স্ট্র্যাটেজি করার জন্য। সেই জন্য আমি আই উইল বি ভেরি ব্রিফ। Nihad Appa has already given a number of important background about research in Bangladesh, but basically this is an initiative, as she has said, by 5 institutions, 4 top private sector membership bodies of the country, well respected, and by Policy Exchange, which is a private sector think tank working on applied economic and market policies. আমাদের এই উদ্যোগটার মূল উদ্দেশ্য হলো to help the economic recovery, এবং সেখানে যেহেতু বাংলাদেশের অর্থনীতি is a private sector driven economy and it will remain so in the coming years and decades as well. So private sector trade, investment, competitiveness, entrepreneurship, সেগুলোকে কিভাবে আবার আমরা রিচার্জ sort of rejuvenate করতে পারি এবং সেই ইকোনমিক রিকভারির দিকে আমরা বাংলাদেশকে সহায়তা করতে পারি, সেই দিক থেকে আমরা সেই অ্যাঙ্গেল থেকে এই ইনিশিয়েটিভটা আমরা নিয়েছি। I think the economic impact is very real. Amra primarily we have a health crisis from the COVID-19 pandemic, but because this crisis in an unprecedented way has affected both the demand and the supply side of our economy, we have a severe economic shock and recession that the world, which is going to be around -3%, having a -3% growth in the current year. Asia, which is going to probably grow at 0 according to IMF, first time in 60 years. South Asia, where the growth will come down from the initially foreseen 6% to less than 2% in 2020. আমরা যদি গ্লোবাল ইকোনমির যারা যেই এরিয়াগুলো খুব স্ট্রং ড্রাইভার, ট্রেড, ইনভেস্টমেন্ট, সেদিকে দেখি, সেগুলো at a minimum investment between 15 to 1/3 extente magnitude of change downwards এগুলো পড়ে যাবে। এবং তার সাথে সাথে এমপ্লয়মেন্ট, যেটা has really worked as the way out of poverty for the entire world in last 1 century or more. ILO's prediction in April, the world will lose 195 million jobs just because of this COVID. Now, of course, this is notwithstanding the unknown evolution of the virus. We still are learning and it is evolving. Lot will depend on how the virus and the pandemic and the spread of that it unfolds and it is managed. Because 2 মাসের lockdown versus 6 মাসের lockdown will change everything 360 degrees. And as a result, worldwide poverty will go up by between 40 to 60 million, which will take us back to the poverty level, global poverty level of 1998. মানে গত 22 বছরের অর্জন বেশ কিছুটা আমাদের নিউট্রালাইজ বা অফসেট হয়ে যাবে। Bangladesh is no different. Amader growth rate, we have been having a very robust growth over the last more than a decade. Among amra 8% ঠিক কাছাকাছি, around hovering around 8% আমরা ছিলাম, সেটাও projected ছিল it will probably come down to less than 3%. Amader growth drivers, particularly jobs, income, trade and investment are all going to be affected. We may lose up to 18% of jobs if the lockdown is between 2 to 4 months. Anything above is going to make things even worse. Amader exports, amader not only aggregate demand pore geche amader deshe, but amader external sector is also affected. So external demand is also hit because of lockdown as well as recession in the key destination markets, Europe and North America, both of which are going to grow at negative, big negative, -5 US and -7, more than -7 European EU Eurozone markets. So amader arekta very strong sort of stimulant of our growth has been remittances, which drives domestic consumption very heavily. Expectation on an average it might go down by 7%. Just কয়েকদিন আগেই বের হলো, the Gulf countries, which are really the biggest source of our
remittances are expected to reduce jobs by 13% of their total employment, which will amount to about 3.5 million jobs. নিহাদ আপা ফিসক্যাল ডেফিসিটের কথা বলেছে, আমরা সবসময় 5% ম্যানেজ করেছি লাস্ট 1 থেকে 1.5 দশক, which was good, কিন্তু এবার বোধহয় করা যাবে না, 7.78% এর মতো হতে পারে, which is not necessarily a bad thing. We should be bold enough to embrace that, and it is actually going to be necessary to inject liquidity in order to resuscitate demand. And as a result of this, poverty may again go up. আমাদের 21-22% এর মতো আছে. It may go all the way up to 40%. Private sector is hard hit. আমাদের investment কমে যাবে. SME dynamism is fading away. এবং financial sector, which works as a catalyst for the entire private sector and the economy, is also getting weaker. It was already weak in the run up to the COVID. In January, February, it already had a number of challenges, but we feel that it is going to wane its strength even further. এগুলোর এই কনটেক্সটের ভিত্তিতে আমরা রিসার্জেন্ট বাংলাদেশের উদ্যোগটা নিয়েছি। as you can see, the core objective, the main objective, যে আমরা একটা collective effort by private sector as well as economic policy community to provide evidence-based evidence in terms of its impact, the COVID's impact on the economy, evidence-based solution and structured policy dialogue in order for getting the right policy options and policy actions adopted and implemented by the government in the short to medium, actually between immediate term to medium term for the economic recovery, which may take anything between 2 to 5 years. You may remember after the meltdown, global meltdown of 2008, it took the industrial nations, the first one, to go back to the pre-meltdown employment level. It took 7 years. So we hope it will not take that long for Bangladesh. It's a resilient economy, but we will need a very structured, strategic, focused approach, and which is why Research in Bangladesh is trying to help identify impact, develop recovery strategies across the 7 key private sector thematic areas that Barrister Nihat Kabir referred to, and then engage in public-private dialogue for very quick, rapid policy actions and implementation. This is basically what Nihat Appa mentioned, the 7 thematic areas that we're going to work. We are getting requests and demand to add more, such as technology, such as specific service sectors. But we feel that across, among these 7 broad areas, we should be able to cover the sort of the core parts of the key parts of the economy, but it remains open. If necessary, we will add more. Our 4 outputs will be impact assessment on the private sector. Based on that, developing strategies, strategic stakeholder engagement, and pursuing policy dialogue. Now, some of the key next steps. Research in Bangladesh is a 1-year initiative to start with. Of course, all will depend on, as I said, how the pandemic and the economic crisis unfolds or how long it persists. But over the next 2 months, we are going to do a number of critical work. We are going to form theme-specific working groups, such as the themes you have seen in the previous slide: manufacturing, financial sector, investment, SMEs. These working groups will have representation from the institutions which are core partners of Research in Bangladesh. It will have expert representatives. It will have knowledge partners supporting us. We have 2 knowledge partners with us today, PwC and Deloitte, and we are very hopeful that Monash University, through Dr. Asad Alam, will also engage as a knowledge partner here in Research in Bangladesh. আমরা আরো যে কাজটা এখন করছি, for the impact assessment, আপনারা জানেন যে এই ইকোনমিক ক্রাইসিসের অনেকটা পার্টি এখন পর্যন্ত আননোন, মোটা দাগে বা ম্যাক্রো বা খুব হাই লেভেলে আমরা হয়তো অনেক কিছু জানি, কিন্তু কোন সেক্টরকে কিভাবে at ফার্ম লেভেল কিভাবে এবং মার্কেট ডাইনামিক্স লেভেলে কিভাবে এটা অ্যাটাক করছে, এটার কোনো এভিডেন্স এখন পর্যন্ত অন্তত আমি দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের সাথে একটু শেয়ার করবেন। দ্যাটস ওয়াই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট উইল বি ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ পলিসি অ্যাকশনস উইল বি রিয়েলি থ্রোয়িং স্টোন ইন দ্য ডার্ক। তো সেটার জন্য আমরা মেথোডোলজি এন্ড ইনস্ট্রুমেন্ট ডেভেলপমেন্টের কাজ চলছে। সার্ভে শুরু হবে জুনে, হোপফুলি দ্য সার্ভেটা শেষ হয়ে ইম্প্যাক্ট অ্যানালিসিস আপনাদের সামনে আমরা অগস্টের শুরুতে বা মাঝামাঝি সময় আমরা তুলে ধরতে পারবো। এবং এই সময়টাতে আগামী এইটা আজকের ফার্স্ট ডায়লগ দিয়ে আমরা শুরু করে আমরা আসলে রিসার্চ এন্ড ডায়লগ সিরিজ ইনিশিয়েট করলাম,
আগামী 2 মাসে আমরা অন্তত আরো 7টা ডায়ালগ আমরা অর্গানাইজ করব, বাট সেগুলো মোস্টলি সেগুলো থিম স্পেসিফিক হবে, ম্যানুফ্যাকচারিং, এসএমই, ইনভেস্টমেন্টস। সেখানেও আপনারা আমন্ত্রিত। আমি এখনই আমন্ত্রণ জানাচ্ছি এবং ক্লোজার টু দ্য ডেট আমরা স্পেসিফিক্স ইনফরমেশন আমরা দেব। এখন এর মধ্যে যেটা আসলে আমরা যদি ইকোনমিক রিকভারি খুব আমরা যদি দ্রুত চাই, খুব কম্প্রিহেন্সিভলি চাই, তাহলে একটা জিনিস যেটা বারবার আমাদের সবার সামনে চলে আসছে কামিং টু দ্য টেবল, এই যে লকডাউন থেকে বের হওয়াটা, সেটা কখন বের হওয়া উচিত, কিভাবে বের হওয়া উচিত, এক্সটেন্ট অফ দ্য এক্সিট কিরকম হওয়া উচিত, এটা নিয়ে অনেক ডিবেট আছে, অনেক নার্ভাসনেস আছে। আবার এট দ্য সেম টাইম আনলিমিটেড টাইম লকডাউনে বসা যাবে না, আবার লকডাউন এক্সিট করতে গিয়ে যদি আমাদের মানে নাম্বারস ইনফেকশনস ইনক্রিজিং থাকে, তাহলে বিপদের মধ্যেও সবাইকে ঠেলে দেওয়া যাবে না। তো এই ব্যাপারটাকে খুব ব্যালেন্সলি বা স্ট্রাকচার্ড ওয়েতে অনেক দেশে অ্যাড্রেস করছে, এবং তারা যেটা করেছে লকডাউন এক্সিট স্ট্র্যাটেজি তৈরি করেছে, ইউনাইটেড স্টেটস, ইউকে, ইন্ডিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া। তো আমাদের দেশে এখন পর্যন্ত লকডাউনের কথা, এক্সিট স্ট্র্যাটেজির কথাটা সর্বপ্রথম এ সপ্তাহের শুরুতে দু একজন পলিসি মেকার বলেছে, কিন্তু আমরা খুব বেশি শুনিনি এখনো। বাট অ্যাজ নিহাদ কবির সেইড, রিসার্জেন্ট বাংলাদেশের পক্ষ থেকে আমরা 5 জন 2টি আর্টিকেল লিখেছিলাম, op-ed and analytical article, just to create the understanding, awareness and ownership for this strategy. আমরা জেনেছি যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সেই আর্টিকেল গুলো দেখেছেন এবং উনি লকডাউন এক্সিট স্ট্র্যাটেজির ব্যাপারে উনি আগ্রহ প্রকাশ করেছেন, এবং সেখান থেকেই গত সোমবারে প্রথম স্বাস্থ্য বিভাগ থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা হয়েছে। সেই জন্য আমাদের একটা ইমিডিয়েট আমাদের কাজ এবং কন্ট্রিবিউশন যেটা আমরা মনে করেছিলাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের জন্য একটা মডেল বা ড্রাফট বা ইন্ডিকেটিভ লকডাউন এক্সিট স্ট্র্যাটেজি উপস্থাপন করা। তো সেটা আমরা করেছি, and with special and sincere thanks to our colleagues in PwC who helped us with a very extensive and very rich knowledge support in preparing this draft. We are really grateful to them. So with that, let me hand it over to Nihadappa back again, and I will come back again to take you forward in the strategy. Nihadappa, over to you. Thank you, Mashur. Will you put the slides up now on screen? Yeah, I can do that. I will do that. Good. We have the slides on that. আমাদের যেটা মশহুর বললেন যে আমরা একটা পাবলিক গুড হিসেবে এই লকডাউন এক্সিট স্ট্র্যাটেজিটা গভর্নমেন্টকে দিতে চাই, এবং এ নিয়ে আমরা এই কারণে চিন্তা করা আরম্ভ করলাম যে আমরা দেখলাম যে অনেকটা এপ্রিল মাসের মাঝামাঝি বা তারপর থেকে যে আমাদের এই সাধারণ ছুটি যেটাকে আমরা বলেছিলাম, সে সাধারণ ছুটি সেটা থাকবে কি থাকবে না, কদিন থাকবে কদিন থাকবে না, কেউ কোথাও গিয়ে কিছু খুলে যাচ্ছে কিছু খুলছে না। আমাদের কিছু সেক্টর তো সবসময় খোলা ছিল, এগ্রিকালচার ওয়াজ অলওয়েজ ওপেন, নিত্য প্রয়োজনীয় পণ্য যারা বানাচ্ছিলেন তাদের প্লান্টসও ওপেন ছিল, সাপ্লাই চেইন সিস্টেমও ওপেন ছিল এবং সেগুলো খুব ভালোভাবে কাজ করেছে। অন্যদিকে আবার শ্রমঘন কিছু ইন্ডাস্ট্রিতে অপরিকল্পিত লোকজনের আসা যাওয়া নিয়েও কিছু চিন্তা ছিল। তারপরে পরে ঈদও আসলো। এটার ফলাফল কি হবে এটা আমরা ঠিক দেখলাম যে আমরা কোনো খাত থেকে, বেসরকারি খাত থেকে বলুন সরকার থেকে বলুন, খুব একটা নির্দিষ্ট একটা দিক নির্দেশনা পাইনি। তো তখন আমরা এই জিনিসটার কথা চিন্তা করলাম, এবং একটা আর্গুমেন্ট সবসময় বলা হচ্ছে যে বাংলাদেশে যদি এখন ইকোনমি খুলে না দেওয়া হয় লোকজন না খেয়ে মারা যাবে। I would like to make it very very clear যে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন ফুড সাপোর্ট এবং ক্যাশ সাপোর্ট দেওয়ার জন্য, তার কিছুটা এদিক ওদিক হলেও অধিকাংশ ক্ষেত্রেই, এবং অন্তত আমার জানা মতে আমার নিজের এলাকায় এবং অন্যান্য এলাকায় খোঁজ নিয়ে এবং সাংবাদিকরা খোঁজ নিয়ে দেখেছেন, তার বেশিরভাগই কিন্তু জায়গা মতো পৌঁছেছে। এবং বাংলাদেশে না খেয়ে এই কারণে এখনো কেউ মারা গেছেন এরকম কথা আমরা শুনি নাই। কাজেই সেই একটা মানে এই বেসিসটা, এটাকে বেসিস করে যে আমাদের এখানে লকডাউন করা যাবে না বা লকডাউন করলে অত্যধিক ক্ষতি হয়ে যাবে আমাদের, সেই জিনিসটা
কে পর্যালোচনা করে দেখে আমরা দেখলাম যে তা না, যদিও পৃথিবীর কোনো দেশেই কোনো পারফেক্ট সিস্টেম এখনো ডিভাইস তারা করতে পারেনি। আমরা শুনেছি যে ভিয়েতনাম এবং আরো দু একটি দেশ খুব ভালোভাবে কন্ট্রোল করতে পেরেছে। তারপরেও আমরা মনে করেছি যে একটা পরিকল্পনা তো অন্তত থাকতে হবে, এবং এই পরিকল্পনাটা একেবারে নট রিটেন ইন স্টোন, ইট উইল হ্যাভ টু বি চেঞ্জেবল, এবং যখন যখন যেভাবে যেভাবে পরিস্থিতির পরিবর্তন হবে সেভাবে সেভাবে এই পরিকল্পনাটিকেও আপডেট করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এবং এর জন্য আপনার যে কি অবজেক্টিভ, লকডাউন থেকে বেরিয়ে আসার যে পলিসি হবে, যে পরিকল্পনা হবে, তার কি অবজেক্টিভ হবে টু রিজিউম অ্যান্ড রিভাইভ ডেইলি লাইফ and economic activity without unnecessarily exacerbating the risk of the COVID-19 outbreak and without unnecessarily putting the health and lives of our citizens at risk. কাজে এখানে যে জিনিসগুলোকে আমরা prioritize করতে যাচ্ছি সেটা হচ্ছে lowering the risk of an increase of the outbreak, keeping the production of essential goods and services ongoing, resuming economic activity impactfully, enabling both supply and demand, but again, without placing people in the path of unnecessary harm, and supporting the maximum number of workers to come back to work, but again, without putting them in the way of harm. এটার জন্য আমরা দেখেছি যে what is required is a phased reopening of activities and an enabling economic rebound through concerted supply and demand stimulus, যেটার কথা আমরা এর আগে কয়েকবারই বলেছি। phased reopening এর কথাটা আমরা এই জন্য বলেছি, ডিটেলটা পরে আসবে। এটা ফেজিংটা আপনার ইন্ডাস্ট্রি ওয়াইজ, সেক্টর ওয়াইজ হতে পারে এবং জিওগ্রাফিক্যালিও হতে পারে, যে যেখানে যেখানে ইনফেকশন কম আছে সেখানে আগে ওপেনিং হবে, যেখানে বেশি আছে সেখানে পরে ওপেনিং হবে। কিন্তু এই সব কিছুর পেছনে প্রয়োজন হচ্ছে to put in place very strong protocols and measures for ensuring the health of the citizens. সেখানে rapid testing, containment, communication, coordination, contact tracing, এগুলো সবগুলোর একেবারে খুব স্ট্রিক্ট প্রোটোকলস, প্রসেসেস ইন প্লেস করে এবং সেগুলোর ইমপ্লিমেন্টেশনটাকে নিশ্চিত করতে হবে। মাসুদ, নেক্সট স্লাইড প্লিজ। আমরা লকডাউন এক্সিট পলিসি 3টা ফেজ এবং 5টা কি অ্যাসপেক্টকে হাইলাইট করেছি। ফেজ 3টা হচ্ছে রেডিনেস। প্রথমটা হচ্ছে what needs to be in place before the lockdown restrictions can be lifted. তারপরে initiation, what are the requirements for an effective exit strategy for the country, and implementation. What roadmap should be followed while implementing the exit lockdown? এবং এটার মধ্যে হেলথ কেয়ার, লাইভলিহুড, ইকোনমি রিভাইভাল, ফ্রিডম অফ মোবিলিটি এবং ক্যাপাসিটি অফ গভর্নেন্স, এই 5টা জিনিস খুব জরুরিভাবে উঠে আসবে এবং এগুলোর দিকে সবচেয়ে বেশি মনোসংযোগ করতে হবে। এবং আমরা যা দেখে এসছি এর মধ্যে যে প্রথম 4টাকে যদি আমরা এনেবল করতে চাই তাহলে 5th যেটা আছে আমাদের গভর্নেন্স, সেটা capacity for governance and actual application of governance to all these sectors will have to be made very, very transparent and very strong. So having said this, I will now pass it back on to Mashoor and my other colleagues to take you through a summary of the rest of the plan. The plan is very detailed. We have tried to summarize it for you in a few slides. Thank you. Mashoor, please take over. Thank you. Thank you, Niyadapa. So just I'm trying to, yes. So as Niyadapa said, I mean, we'll in 10 minutes, actually 10 or 15 minutes doesn't do much of justice to the very detailed and very sort of structured exit plan model or draft that we got to prepare with the help of PwC. But what we'll try to do is still summarize the key elements, the key aspects of that. And then once I speak for next maybe 7 to 10 minutes, we will welcome Mr. Abul Qasim Khan, who's chairman of BUILD, Business Initiative Leading Development, and a steering committee member, to give his remarks on how private sector sees the need for such a structured, targeted approach
to decide or bring a balance between reopening as well as ensuring the virus or the spread doesn't create further health risk, or how do we ensure the health risks are minimized while we reopen or before we reopen in some cases. So let me start with an outline of exits. Before I start, I'd like to acknowledge two participants, distinguished participant who joined us, Professor Mustafizur Rahman from Center for Policy Dialogue, distinguished fellow, and Ambassador Riaz Hamidullah, who's High Commissioner Riaz Hamidullah, who's our High Commissioner in Colombo, Sri Lanka. Has been very active in many trade and investment negotiations as well as dialogue. So we welcome them both. I'm expecting Dr. Ahsan Mansoor to join any moment because he earlier indicated he would join at 4 p.m. So with that, what are the key foundations of an lockdown exit plan? What are the key areas that a lockdown exit plan should focus on, and the one that we develop indeed focuses on? It has to start by identifying the key objectives and the challenges. There are health objectives and challenges, and there are non-health objectives and challenges. Just to give you an example, in the health objectives, one has to ensure, the country or the government or the authorities or the stakeholders together has to ensure that the testing, tracing, protection to the health workers, treatment to non-COVID patients, and something which gets often ignored but has come across, in many of the badly hit COVID countries, that mental health of the general population due to the worries, concern, and panic. All these, many other areas which you will find in the draft, these need to be sort of identified in terms of the country context. And আপনারা জানেন আমাদের দেশের আমরা তো টেস্টিং এখন আগের চেয়ে অনেক বেড়েছে, কিন্তু কয়েকটা জায়গায় আমাদের এখনো বা অ্যাটলিস্ট শুরুর দিকে আমাদের বেশ কিছু মানে ল্যাক অফ প্রিপারেশন বা ডিসিপ্লিন অ্যাকশন ছিল। একটা ছিল হেলথ ওয়ার্কারদের প্রোটেকশন। আমরা জানি যে পিপিই এবং অন্যান্য যে ম্যানেজমেন্ট বা প্রোটোকল সেগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে, বাট আমরা দেখেছি আগের থেকে ইমপ্রুভ করেছে, বাট ইট স্টিল নিডস টু বি ওয়ে বেটার দেন ওয়ের ইট ইজ। দেন নন কোভিড পেশেন্ট, এখনো কিন্তু at any given point of time, any country affected by COVID, number of critical non-COVID patients are at any point of time more than critical COVID patients. সুতরাং তাদেরকেও কিন্তু ইগনোর করা যাবে না। আপনার লকডাউন এক্সিট স্ট্র্যাটেজির একটা কি অবজেক্টিভ হলো যে নন কোভিড পেশেন্টসদেরকেও একটা দেশের হেলথ সিস্টেম কিভাবে এই প্যান্ডেমিকের মধ্যে সময় মতো এবং সঠিকভাবে চিকিৎসা দিতে পারে। এর সাথে আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট লকডাউনের ব্যাপারে, এটার এক্সিট, এটার টাইমিং অফ এক্সিট, এক্সটেন্ট অফ এক্সিট, এটার প্রোটোকলস, এটার ক্রাইটেরিয়া, এগুলো সব ঠিক করার জন্য দের ইজ এ নিড ফর অ্যান ইনস্টিটিউশনাল মেকানিজম। এই যে ডিসিশন অ্যাসেসমেন্ট, ডিসিশন মেকিং, মনিটরিং, ইমপ্লিমেন্টেশন, রিঅ্যাডজাস্টমেন্ট, সেটার জন্য যেটা দেখা গেছে পৃথিবীর অন্যান্য বেশিরভাগ দেশে হাই লেভেল কমিটিস করা হয়েছে। সেই কমিটিস গুলো রাইট লেভেল অফ রিপ্রেজেন্টেশন, রাইট ব্যাকগ্রাউন্ড অফ রিপ্রেজেন্টেশন ছিল, এবং তারা এই সেন্ট্রালাইজ অ্যাসেসমেন্ট এবং মনিটরিং এর কাজ ইনক্লুডিং থ্রু ডিজিটাল মিনস করে থাকে। প্রিপেয়ার্ডনেস অ্যাসেসমেন্ট, আমরা মানে বের হওয়ার জন্য বা কতটুকু এবং কবে বের হওয়ার জন্য কতটুকু প্রিপেয়ার্ড, সেটা একটা অ্যাসেস করার ব্যাপার আছে। এবং সেই এই সেন্ট্রালাইজ অ্যাসেসমেন্ট, মনিটরিং মেকানিজম এবং তার ভিত্তিতে প্রিপেয়ার্ডনেস অ্যাসেস করে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা ইস্যু এক্সিট ডিসিশনের ব্যাপারে, টাইমিং এর ব্যাপারে, ভালনারেবিলিটি ম্যাপিং এন্ড ম্যানেজমেন্ট, যে আমাদের ভাইরাসের ট্রেন্ডটা, প্যান্ডেমিকের ট্রেন্ডটা আমাদের দেশে কিরকম, ট্র্যাজেক্টরিটা কোথায়, এবং ইন্ডিকেটরস গুলো কি রিস্ক ক্যাটাগরাইজেশনের জন্য, এবং কিভাবে সেগুলো অ্যাপ্লাই করা হবে। এন্ড দেন ফাইনালি অর্থনীতি, হেলথ এবং সামাজিক অ্যাক্টিভিটি, হেলথ, ইকোনমি এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটি, এই তিনটার কম্বিনেশনে যে সেক্টরস গুলো ইম্পর্টেন্ট বা যে এরিয়া গুলো ইম্পর্টেন্ট, আমি সিম্পলিসিটির জন্য সেক্টর বলে রেফার করছি, সেগুলোর জন্য আবার সেক্টর বা এরিয়া স্পেসিফিক অ্যাবসলিউট কি কনসিডারেশনস থাকে, যেগুলোকে আগে থেকেই চার্ট আউট করতে হয়। তো আমি কি অবজেক্টিভস এর কয়েকটা উদাহরণ আপনাদের দিয়েছি, হেলথ এবং নন হেলথ অবজেক্টিভস। ফর এক্সাম্পল, এই যে অর্থনীতির চাকাটা চালু করা ধীরে ধীরে, জীবিকার চাকাটা চালু করা ধীরে ধীরে, কিন্তু only when the country, the authority, the people are assured or confident that যে আমরা মিনিমাইজ করতে পারছি আমাদের রিস্ক, হেলথ রিস্ক, তখনই আমরা ইম্প্যাক্ট অন ইকোনমি সেটাকে অ্যাড্রেস করার জন্য ধীরে ধীরে ওপেনিং এ যেতে পারবো। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন
communication or information exchange between citizens and government and authorities. আমাদের দেশে আমরা অনেকেই এটা নিয়ে এখন পর্যন্ত খুব একটা সন্তুষ্ট নই যেভাবে ইনফরমেশন আসছে। মাইগ্রেন্ট লেবার্স বা মাইগ্রেন্ট ওয়ার্কার্স যারা ডোমেস্টিক মাইগ্রেন্ট লেবার, আপনারা জানেন ইভেন রেডিমেড গার্মেন্টসে যারা কাজ করে, আমরা দেখেছি এপ্রিলের শুরুতে কিভাবে তাদেরকে দুবার আসতে হয়েছে, এসে আবার ফেরত যেতে হয়েছে। তো এবং এই আসা যাওয়া, তাদের নিরাপত্তা, তাদের চলার পথে অন্যদের নিরাপত্তা, এগুলো সবই কিন্তু এই এক্সিট স্ট্র্যাটেজির অবজেক্টিভে চলে আসে। সেন্ট্রাল অ্যাসেসমেন্ট এন্ড মনিটরিং, আমি যেটা বলেছিলাম যে ইনস্টিটিউশনাল একটা মেকানিজম প্রয়োজন, এবং সেখানে একটা ন্যাশনাল লেভেল হাই পাওয়ার কমিটি করা যেতে পারে উইথ সামবডি হেডিং নো লেস দেন মিনিস্টেরিয়াল র্যাঙ্ক এন্ড স্ট্যাটাস। এবং এই হাই লেভেল কমিটি যেগুলো করবে, যে কাজগুলো করবে, তার মধ্যে রয়েছে আপনার প্ল্যানিং, এই যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ঠিক করা, দেন ওয়ান্স দ্য ওপেনিং স্টার্ট সেই ইমপ্লিমেন্টেশনটাকে ম্যানেজ করা, এন্ড দেন মনিটরিং এন্ড রিঅ্যাডজাস্টমেন্ট। এবং এইখানে আপনার বিভিন্ন যে রেলেভেন্ট ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে এই কমিটির মেম্বার হতে পারে। ফার্স্ট এন্ড ফরমোস্ট অফকোর্স হেলথ এন্ড ভাইরোলজি এক্সপার্টস, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইকোনমিস্ট, public sector specialist, public finance, public institutional capacity, district level এবং সেই রেসপন্স গুলো, সেগুলো কি হতে পারে, আইসিটি, বিজনেস কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ, ব্যাংকিং, এগুলো এদের সবার সমন্বয়ে এই হাই লেভেল কমিটিটা হওয়া প্রয়োজন। এবং আপনারা যদি আমাদের যে ডকুমেন্টটা, যেটা আমরা শেয়ার করব সবার সাথে এজ এ পাবলিক গুড আজকে, আপনারা যদি এক্সিট প্ল্যান ডকুমেন্টটা দেখেন, সেখানে এই ধরনের ইনস্টিটিউশনাল মেকানিজম বা প্ল্যাটফর্মের রোলটা কি হতে পারে সেটাও আমরা ডিটেইল আউটলাইন করেছি। এবং এইটা আমরা যেটা দেখেছি পৃথিবীর বেশিরভাগ জায়গাতেই এই ধরনের সেন্ট্রালাইজ অ্যাসেসমেন্ট এন্ড মনিটরিং, যেটা খুব দুরূহ কাজ, এবং বিশেষ করে আমাদের মতো জনবহুল দেশ বা হাই ডেন্সিটি দেশে, ঘন বসতির দেশে এটা খুব সহজ না। সেজন্য টেকনোলজির সহায়তা নেওয়া যেতে পারে। পৃথিবীর বহু দেশে এইটা করছে টেকনোলজির সহায়তা নিয়ে, যেমন আপনার ট্রেসিং অ্যাপ, সেলফ কোয়ারেন্টাইন অ্যাপ, আপনার কোভিড এর যারা পেশেন্ট তাদের একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সেটাকে পেশেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট, এবং হেলথ ওয়ার্কারদের যে ভার্চুয়াল ট্রেনিং, এই ধরনের বেশ কিছু করা যেতে পারে। তারপরে আমি যেটা বলেছি, সেন্ট্রালাইজ অ্যাসেসমেন্ট এন্ড মনিটরিং এর পরে যে জিনিসটা প্রয়োজন, সেটা হলো প্রিপেয়ারনেস, আমরা কতটুকু প্রিপেয়ার্ড সেটার অ্যাসেসমেন্টটা করা। এবং সেটার জন্য যেটা দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি বলেছি যে ইকোনমি, সোসাইটি এন্ড হেলথ, এই তিনটার সমন্বয়ে যে এরিয়াগুলো যেই আমাদের দেশের জন্য ইম্পর্টেন্ট, সেই এরিয়াগুলোর প্রতিটার জন্য আমাদের ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ইনফ্রাস্ট্রাকচার যেখানে যেখানে প্রয়োজন, সেটা কতটুকু আছে, কতটুকু গ্যাপ আছে, কি লাগবে, এই অ্যাসেসমেন্টটা করা দরকার রিওপেনিং এর আগে। এবং জাস্ট টু গিভ ইউ অ্যান ইন্ডিকেশন অফ এই এরিয়াগুলো কি হতে পারে, দিস ইজ বাই নো মিনস অ্যান এক্সস্টিভ লিস্ট। হেলথ কেয়ার অবশ্যই, লাইভলিহুডস, ওভারঅল ইকোনমিক ম্যানেজমেন্ট, সেটার মধ্যে আপনার গুডস এন্ড সার্ভিসেস আসে, এগ্রিকালচার, মাইগ্রেন্ট লেবার, ইন্ডাস্ট্রি, সেগুলো আসে। Then essential services such as public utility, for example, communication, সেগুলো আসে। Then mobility, মানুষজনের এক জায়গা থেকে আরেক যাওয়া, যেটা is a very big source of infection increase বা resurgence or relapse or a second wave, সেটা খুব ইম্পর্টেন্টলি দেখতে হয়। এবং সবকিছুর ম্যানেজমেন্ট, যেহেতু এই ধরনের ক্রাইসিসের ক্ষেত্রে সবার সহায়তা নিয়ে রাষ্ট্রই এর দায়িত্বে থাকে, সেজন্য গভর্নেন্স অ্যাসেসমেন্ট, যা কেপেবিলিটি, ইনস্টিটিউশনাল কেপেবিলিটি, সেটাও খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে আমাদের দেশে একেবারে সেন্ট্রাল থেকে ইউনিট, লোয়েস্ট ইউনিট অফ অ্যাডমিনিস্ট্রেশন, উপজেলা পর্যন্ত আসলে আমাদেরকে এই অ্যাসেসমেন্টে করতে হবে। দেন তৃতীয়ত যেটা হয়, ভালনারেবিলিটি ম্যাপিং এন্ড ম্যানেজমেন্ট। এখানে আমি যেটা বলছিলাম যে সবচাইতে ইম্পর্টেন্ট হলো যে খুলে দেওয়ার সিদ্ধান্তর আগে, বা সব কতটুকু খুলে দিব বা ধাপে ধাপে খুলে দিব, এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের এই ভাইরাস স্প্রেড বা ভাইরাসটা ট্রেন্ড এন্ড ট্র্যাজেক্টরি, সেটাকে ডিটারমিন করা। কারণ আমরা আজকে গত রবিবারে আমাদের রিওপেনিং হয়েছে, টু এ গ্রেট এক্সটেন্ট, ফুললি না হলেও। তার ইন দ্য রান আপ টু দ্যাট রিওপেনিং, এবং এখনো আমরা দেখছি যে প্রচুর ডিবেট হচ্ছে, প্রচুর নার্ভাসনেস দেখা যাচ্ছে, যেহেতু আমাদের নাম্বারস ইনক্রিজিং, number of infected, আমাদের numbers of death is also increasing. সুতরাং এই রিওপেনিংটা আসলে আমাদের ভাইরাসের স্প্রেড যেখানে আছে তার পরিপ্রেক্ষিতে সময়োপযোগী হয়েছে নাকি, সেটা নিয়ে আসলে যথেষ্ট বিতর্ক হচ্ছে। তো এই জন্যই আপনার একটা এক্সিট প্ল্যান, স্ট্রাকচার্ড এক্সিট প্ল্যান যেটা করে,
একটা ট্রেন্ড এবং ট্র্যাজেক্টরি, এটার ধারাটা কোন দিকে এবং এটার ব্যাপ্তিটা কতটুকু সেটার একটা অ্যাসেসমেন্ট করে, দেন ইন্ডিকেটরস ডেভেলপ করে। রিস্ক ক্যাটেগরাইজেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনারা অনেক জায়গায় শুনছেন, আপনারা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কথাও শুনেছেন, মানডেতে প্রথমবারের মতো রেড, গ্রিন, অরেঞ্জ জোনের কথা বলা হচ্ছে। এটা কিন্তু রিস্ক ক্যাটেগরাইজেশনের একটা অংশ। তাহলে এই রিস্ক ক্যাটেগরাইজেশন যদি করতে হয়, আমাদেরকে সেই রিস্ক ক্রাইটেরিয়া এবং সেই ইন্ডিকেটর, রিস্ক ইন্ডিকেটর সেগুলো ডেভেলপ করতে হবে, এবং তার ভিত্তিতে গ্রিন জোন, অরেঞ্জ জোন এবং রেড জোন এগুলোর দিকে আমাদের যেতে হবে। এবং কিছু ইন্ডিকেটিভ এক্সাম্পল দেওয়া আছে অন্যান্য অনেক দেশের লেসন্স যেগুলো এসছে তাদের পরিপ্রেক্ষিতে, যে আপনি ক্রাইটেরিয়াটা কি হলে আপনি গ্রিন জোন বলে ঘোষণা করবেন বা গ্রিন জোন হিসেবে মেইনটেইন করবেন, কি হলে অরেঞ্জ, ফুল ওপেনিং না, পার্শিয়াল ওপেনিং, অরেঞ্জ জোন বলে আপনি ঘোষণা করবেন, অথবা কতটুকু বেড়ে গেলে আপনি অরেঞ্জ জোনকে এলিভেট করে আপনি আবার রেড জোনে নিয়ে যাবেন, ফর এক্সাম্পল। সো দেয়ার আর সাম আইডিয়াস, আপনি ডকুমেন্টসে আপনারা দেখবেন খুব ডিটেইলস আছে। এবং ফাইনালি আমি যেটা বলছিলাম যে আমাদের যে সেক্টর গুলো আমি এই যে দেখিয়েছিলাম, সেক্টর বা এরিয়াস টাচিং আপন দিস থ্রি পিলার্স, হেলথ, ইকোনমি এন্ড সোসাইটি, অ্যাকচুয়ালি একটা এক্সিট ডিসিশনের আগে এই প্রতিটা এরিয়াতে ডিটেইল অ্যাসেসমেন্ট করে সেইগুলোর জন্য যে কি কনসিডারেশন, কারণ এক এক এরিয়া বা এক এক সেক্টরের কনসিডারেশন এক এক রকম হবে, সেগুলো ফুল ম্যাপিং এন্ড সেগুলোর অ্যাসেসমেন্ট, এবং যেখানে রিস্ক আছে সেগুলো আইডেন্টিফাই, যেখানে গ্যাপ আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, যে হেলথ কেয়ারে আমরা কি ধরনের কি কনসিডারেশনস থাকবে এক্সিট প্ল্যানের এই ক্ষেত্রে, যে ট্রেসিং, টেস্টিং, ট্রান্সমিশন, ইউজ অফ টেকনোলজি, এবং দেখছেন লাস্ট বুলেটটার প্রতি আমি অ্যাটেনশন সিক করতে চাই, কোভিড রিল্যাপস প্রিপেয়ারনেস। আসলে কোভিড নাম্বারটা কমে গেলে, ইনফেকশন নাম্বার বা ডেথ নাম্বার কমে গেলে, যেহেতু এখনো ভ্যাকসিন বের হয়নি, এই 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 ভাইরাসটা বা প্যান্ডেমিকটা যে সম্পূর্ণভাবে বা ওয়ান্স এন্ড ফর অল দূর হয়ে যাবে সেটার কিন্তু সম্ভাবনাটা খুব বেশি না। যে কারণে আমরা কিছু কিছু দেশে দেখছি সেকেন্ড ওয়েভ আসছে, ইটালিতে, ইন্ডিয়াতে, সরি, ইরানে সেকেন্ড ওয়েভ আসছে, কোরিয়াতে, সাউথ কোরিয়াতে সেকেন্ড ওয়েভ আসছে, ইউকে এক্সপার্টসরা গত কয়েকদিন সেকেন্ড ওয়েভ নিয়ে খুব ওয়ারিড। তো আমাদের কোভিড রিল্যাপস প্রিপেয়ারনেসও এখানে থাকে। অ্যানাদার এক্সাম্পল, সেক্টর যে গুডস এন্ড সার্ভিস, পার্টিকুলারলি এসেনশিয়াল গুডস এন্ড সার্ভিস, আপনি রিস্টাবলিশিং দ্য সাপ্লাই চেইন, সেখানে কি করতে হবে? কিছু আপনারা দেখবেন যে কিছু স্ট্রাকচার্ড এন্ড ইনোভেটিভ আইডিয়া দেওয়া আছে। যেমন আপনার অনেক দেশে যেটা করছে, গুডস এন্ড সার্ভিস ক্যারিয়ার যারা, মানে ট্রান্সপোর্ট পার্টিকুলারলি, তাদের জন্য কালার কোডিং করছে, যাতে তাদেরকে সহজে আইডেন্টিফাই করা যায় কি ধরনের গুডস এবং কোন রুট দিয়ে তারা পাস করবে, এবং সেই অনুযায়ী তা কার থেকে কতটুকু রিস্ক এমানেট করতে পারে সেটার উপর। অ্যানাদার ভেরি আপনার ইনোভেটিভ অর সর্ট অফ মানে কাটিং এজ আইডিয়া, আপনার আমাদের যেটা হতে পারে যে আপনার ই কমার্স, অনলাইন, যারা টেকনোলজি দিয়ে তাদের গুডস এন্ড সার্ভিস ডেলিভার করে, ই কমার্স ফার্মস, অনলাইন মেডিকেল স্টোরস, তাদেরকে আপনার টেকনোলজি প্ল্যাটফর্মে নিয়ে আসা, এবং যেটা হয় যে হটস্পট বা কন্টেইনমেন্ট জোন, যেগুলো রেড জোন বলে আখ্যায়িত হবে যদি এক্সিট স্ট্র্যাটেজির ক্ষেত্রে, সেই অনুযায়ী তাদেরকে কোথায় তারা সার্ভিস দিলে রিস্কটা মিনিমাইজ হবে সেই অনুযায়ী তাদেরকে সেই দিকে ধাবিত করা। So just to give you an example of all these sectors, এখানে গভর্নেন্স আছে, কিন্তু আমরা 12টা এরিয়াই আমরা ডকুমেন্টে আইডেন্টিফাই করেছি। তো এতটুকু বলে আমি আরেকটা জিনিস বলতে চাই, এই যে ডিটেইল এক্সিট প্ল্যানটা যেটা প্রায় 50 পেজের, এটা আমরা আজকে আপনাদের সবার সাথেই শেয়ার করব, ইমেইলে যারা জয়েন করেছেন তাদের সাথেও শেয়ার করব, এবং আমরা মিডিয়ার কাছেও শেয়ার করব, বিকজ এটা আমরা অ্যাজ এ পাবলিক গুড এলিমেন্ট আমরা বাংলাদেশে এটা অফার করছি, এবং উই হোপ যে গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর and other stakeholders, they will take into consideration and hope that will help them should they go ahead to develop an exit plan formally, which is the call of the day. Thank you. With that, let me hand it over to Mr. Abul Qasim Khan, Chairman Bill, to share his remarks from private sector perspective on the need for exit plan. Thank you. Can you hear me? Yes, please. Okay, good. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সকলকে আজকে আসার জন্য ধন্যবাদ। I think Barrister Nihat Kabir and Dr. Masroor Riaz covered all the areas in detail. আমি জাস্ট 5 মিনিট সময় নেব, কারণ আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের থেকে ফিডব্যাকটা নেওয়ার। আমি কিছু কিছু জায়গায় জাস্ট আপনাদের ফুড ফর থটের জন্যই আমার টপিকটা থাকবে, যদিও I'll try to cover some of the private sector concerns. এই যেটা আমরা দেখতে পাচ্ছি, ইস্টার্ন বাংলাদেশ এন্ড ওয়েস্টার্ন বাংলাদেশের একটা
ইনফেকশন আমাদের সামনে চলে এসেছে, যেখানে ওয়েস্টার্ন বাংলাদেশে ইনফেকশন রেট ইজ লেস, ইস্টার্ন বাংলাদেশ বলতে ঢাকা and towards চিটাগং and কুমিল্লা। তো এখান থেকে দেখা যাচ্ছে যেখানে ইকোনমিক অ্যাক্টিভিটিটা বেশি হচ্ছে সেখানে ইনফেকশন রেটটা বেশি হচ্ছে। তার অর্থ হচ্ছে যে সেখানে আমাদের ব্যবসায়িক অ্যাক্টিভিটি বাড়ার ক্ষেত্রে আমাদের ইনফেকশন বাড়ছে। তার মানে দুইটা কনক্লুশনে আমরা আসতে পারি, একটা হচ্ছে যে উই আর নট কেয়ারিং প্রপারলি অ্যাবাউট সোশ্যাল ডিস্টেন্স, or the coronavirus has spread so deep into our community that it is difficult to contain. তো এই পরিপ্রেক্ষিতে এই এখন যে পরিস্থিতিতে আমরা আছি, I think we have crossed the Vietnam, Thailand, Taiwan examples. I mean, though that is in the past, we cannot go back and say Vietnam did this and that, and we should have done that. I think we have passed that scenario, and we have come to the probably the second stage where we don't know actually how to exit, and where we are right now positioned at. If you compare with us, that are we with UK? Maybe we are at the similar stage of UK. We don't know. So there is no one solution to this problem. একটা বিশেষ কোনো solution নাই। একটা দেশের জন্য এক ধরনের solution কাজ করবে, অন্য দেশের জন্য আরেকটা solution কাজ করবে। এখানে আমাদের যেটা কনসার্ন হচ্ছে, আমরা যেই এক্সিটটাই করি না কেন, এটার মূল অবজেক্টিভ হওয়া উচিত হেলথ সেফ, ম্যাক্সিমাইজিং হেলথ সেফ। দ্যাট শুড বি দ্য আলটিমেট অবজেক্টিভ, অ্যান্ড মিনিমাইজিং দ্য রিস্ক। আমরা যদি এই দুইটা প্যারামিটারে কাজ করতে পারি, তাহলেই কিন্তু ইকোনমিটা খোলা যাবে। তারপরে কিন্তু আপনার সেকেন্ডারি যে এক্সিট প্ল্যানটা করছে, যেটা মাসুর রিয়াজ এবং ব্যারিস্টার নিয়াত কবির খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন, তারপরে স্টেপস গুলি কিন্তু খুবই ক্রিটিক্যাল। এখানে আমরা যদি হেলথ তাকে সেফটি কনসার্নস গুলিকে আমরা at the highest level রাখতে পারি, তাহলেই কিন্তু আমাদের লস বলেন, ইকোনমিক লস বলেন, আপনার আমাদের জীবনের লস বলেন, সেটা কমে আসবে। যেটা বললাম, এখানে কিন্তু আমরা পেপারে যা বলছি বা পেপারে যেটা বলছি, আই থিঙ্ক উই ক্যান হ্যাভ দ্য বেস্ট এক্সিট স্ট্র্যাটেজি, বেস্ট প্ল্যানিং, বাট ইমপ্লিমেন্টেশনের জায়গায় যদি আমরা ঠিকভাবে ইমপ্লিমেন্ট না করি এবং রাইট ইনফরমেশনের বেসিসে, যেটা মাসুর রিয়াজ একদম রাইটলি পয়েন্ট করেছে, ইনফরমেশন এর বেসিসে কিন্তু পলিসি নির্ধারণ করতে হবে, এবং পলিসির যেই ইমপ্লিমেন্টেশনের যে স্টেপস গুলি, এটা কিন্তু ইট হ্যাজ টু বি ডাইনামিক, ইট ক্যানট বি কনস্ট্যান্ট যে আমরা এটা বলেছি এটাতেই আমরা স্টিক করব। এটার জন্য কিন্তু কন্টিনিউয়াস স্টেক হোল্ডার ডিসকাশন আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। এখানে ইনফরমেশন বলতে কিন্তু আমরা মেডিকেল ইনফরমেশনে বলছি, আবার ইকোনমিক ইনফরমেশনে বলছি। তো এই ইনফরমেশন শেয়ারিংটা, আমাদের ইনফেকশন রেট কোথায় যাচ্ছে, আমরা কোন লেভেলে আছি, আমরা কোন লেভেল এক্সপেক্ট করছি, আজ থেকে 1 মাস পর আমরা কোথায় যাবো, এই যে একটা প্রজেকশন অ্যানালিসিস, এটাও মানে আমাদের শেয়ার করা উচিত উইথ দি কনসার্ন ইকোনমিক স্টেক হোল্ডার্স। তারপরে কিন্তু আপনার এক্সিট পলিসিটা আপনার রেড জোনের জন্য কি হবে, গ্রিন জোনের জন্য কি হবে, অথবা অরেঞ্জ জোনের জন্য কি হবে, তখনই কিন্তু আপনার ম্যাপিংটা করতে পারেন। সুতরাং আপনার বেস ডেটা যদি আপনার কাছে রং থাকে, যেটা বলা হয় গার্বেজ ইন ইজ গার্বেজ আউট, তো আপনার ডেটা অ্যাকুরেসি, ডেটা অথেন্টিক এবং ভ্যালিড ডেটার উপরে কিন্তু কাজ করতে হবে। যেটা মাসুর রিয়াজ বলেছে, আমরাও মনে করি যে কন্টিনিউস as a private sector individual, we think the impact assessment is very critical. I think where we are and how the situation is evolving, that is very critical for businesses to know that what are the businesses that we need to actually keep open and shut down. I think এখানে যে জিনিসটা হচ্ছে যে অ্যান্টিবডি নিয়ে অনেক কথা হচ্ছে, যে অ্যান্টিবডি টেস্টিং কেন আমরা করতে পারছি না। সো আই উইল নট গো ইনটু দ্য মেডিকেল ইস্যুস, বাট থিঙ্ক জাস্ট আমার যেটা মনে হয়, দ্যাট উই ক্যানট কিপ এভরিবডি হ্যাপি। আই থিঙ্ক দ্যাট ডিসিশন উই নিড টু আন্ডারস্ট্যান্ড, দ্যাট সবাইকে কিন্তু খুশি রাখা যাবে না সব সময়ের জন্য। কিছু লোকের জন্য হয়তো ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হবেই, সেই ধারণা করে কিন্তু আমাদের প্রসেস প্ল্যানিংটা করতে হবে বা এক্সিট স্ট্র্যাটেজি করতে হবে, এবং ধাপে ধাপে যদি আমরা খুলি, ফেজ বাই যে হবে, ওটাও কিন্তু আপনার ইম্প্যাক্টের মধ্যে চলে আসবে, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। আমার বেস কনক্লুশন যদি বলি, আমি কনক্লুডিং রিমার্কস যদি বলি, তাহলে আমার কথা যে উই ক্যানট কিপ এভরিবডি হ্যাপি, এন্ড উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং ওইটার বেসিসে কিন্তু ইকোনমি আপনার ফেজিং আউট অফ ওপেনিং দ্য ইকোনমি আপ should be targeted. এবং lastly যে বাজেটের যে কথা এসেছে, বাজেটের I think objective should be that how do we maintain our employment. I mean, এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়েছে ব্যবসায়ীদের কাছে হচ্ছে চাকরিটা ধরে রাখার জন্য, এবং এই যে
আমাদের যে ব্যবসার সাস্টেনেবিলিটি যেখানে আমরা এফেক্টেড হচ্ছি সেখানেই মনে হয় আমাদের বেশি কনসেন্ট্রেশন করতে হবে। এবং বাজেট যেহেতু আমাদের আর 4-5 দিন পরে আছে, সেখানে গভর্নমেন্ট রিসোর্সেস যেগুলো আপনার এডিপি তে আছে, যেগুলো আমাদের 2-3 বছর পরে আমাদের করা যাবে, সেই অ্যালোকেশনের ফান্ডগুলি যদি আমরা আমাদের প্রাইভেট সেক্টর এবং হেলথ সেক্টরে নিয়ে আসতে পারি, সেটাও কিন্তু আমাদের জন্য আই থিঙ্ক চিন্তা করার সময় এসেছে। আমি এই বলে শেষ করবো। থ্যাংক ইউ। Thank you, Mr. Abul Qasim Khan. Ami, আমার মনে হয় এখন we are at the sort of we can start the open discussion where we'd like to hear from our very distinguished participants and our very dear colleagues from media. I also want to acknowledge Dr. Ahsan Mansoor, who Executive Director PRI, who has just joined, and so did Mr. Habibullah Karim, former President of BASIS, who has also joined us. So Asif Bhai, over to you for the open. আমি হাবিবুল্লাহ করিম ভাইকে বলবো, আমাদের প্রাইভেট সেক্টর পার্সপেক্টিভ থেকে যে ডিসকাশনস গুলো করা হলো, হাউ ডু ইউ ইভ্যালুয়েট দ্যাট ফ্রম ইয়োর অ্যাঙ্গেল, ভেরি ব্রিফলি? করিম ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? Yes, I can hear you, Asif. Thank you. Okay. Now, thank you to all of you for putting together this massive documentation as a helping guide for the government policymakers to come up with their own lockdown exit strategy. At least at the minimum, this has brought this lockdown exit strategy into the policy parlance, যেটা এতদিন হয়নি, যেটা হয়তো অনেকেই এই আলোচনায় আসা উচিত ছিল, পলিসি প্ল্যানারদের তাদের স্ট্র্যাটেজিক চিন্তা ভাবনার মধ্যে আসা উচিত ছিল, but we have not seen that happen. So at least this will force them to think in this fashion. এটা একটা ভালো দিক। আর in terms of the private sector response, what this paper has put together is quite comprehensive. I do not want to make off-the-cuff remarks on any of those. I think it's very well thought out. The only thing I will emphasize is something that Shehzad has already mentioned, that this has to be based on actual usable data. And in that area, I think we are not very clear as to what is happening with all the data being captured, and are they being shared with the right parties? Even what is the source of this data capture? এটাও ঠিক এখন পর্যন্ত ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। এইটাকে আমার মনে হয় আরেকটু যদি ট্রান্সপারেন্ট করা যায়, আরো যদি অ্যাক্সেসিবল করা যায় for all those who need this data, I think that would be quite useful. আর দ্বিতীয় যে পয়েন্টটা I think that has also come up, I think High Commissioner Riaz has mentioned that, is this coordination amongst government bodies. We have seen a serious lack of coordination. Hopefully, once people start thinking about these things at all different areas, different ministries, different chambers, and if all those thoughts are brought together under a high-level committee, as has been suggested here, I think this area of coordination will also be greatly helped. I do not want to comment on the economic measures suggested. There are eminent economists amongst us today. I'm sure they will be able to comment on that. But in my area, in the area of data capture, I think IT tools should be used. They are already available at our disposal, both in the private sector as well as in the government. Again, to what extent those are being used, we hear about artificial intelligence being used, machine learning being used, but I have not really seen any actual tangible results from any of those initiatives. So those also needs to be done on a
faster pace এবং সেই ক্ষেত্রেও আরো যদি এনকারেজ করা যায় I believe from my experience in interacting with young people of this country from the universities and recent graduates, there is tremendous expertise in our country among the young people of our country. I think we should put that to good use. এবং এই COVID-19 এর এই অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও I think there are plenty of expertise and resources available within the country, which now needs to be brought together through a coordinated effort. So thank you, Asif. I'll end here. Thank you very much, Karim Bhai, for your perspective on this. আমি এখন আমাদের প্রাক্তন আইন সচিব শহীদ ভাইকে অনুরোধ করছি, উনিও প্রথমেই জয়েন করেছেন সেই 3:10-এ। So thank you very much, sir, for your interest. আপনার পার্সপেক্টিভটা যদি আমাদের এখন বলেন, based upon what we have seen so far. Over to you. শহীদ ভাই মিউট করে নিতে হবে, আনমিউট করে নিতে হবে শহীদ ভাই। শহীদ ভাই আপনি মিউটে আছেন, আনমিউট করতে হবে। Master, you need to call him probably. Yeah, I'm going to call him. Asif bhai, maybe you can move to somebody else, maybe Karim bhai or Mosharraf bhai, and then I'm Shohid bhai ke help korchi to come out of this problem. Shohid bhai, until his technical unmute. আচ্ছা, unmute. Okay, please go ahead. Please go. তো আপনাদের সকলকে ধন্যবাদ এবং যে 5 প্রতিষ্ঠান, কারণ এর আগে আপনার সাথে এবং আপনারা ব্যবসায়িক যারা নেতা আছেন বিভিন্ন জায়গায় অনেকবারই আলোচনা হয়েছে যে আমাদের উদ্যোগগুলি সব সময় সরকার থেকে আসে, আপনারা বেসরকারি ভাবে উদ্যোগ অনেক সময় থাকে না। এই উদ্যোগটা এই জন্য সাধুবাদ। তারপরের কথা হলো অনেকেই যেহেতু আছেন খুব প্রিসাইজ হলে পারে বিষয়গুলি আমাদের জানা। এখন আমি 5-7টা সেন্টেন্স বলবো যে কোঅর্ডিনেশন উইদিন দি গভর্নমেন্ট, কোঅর্ডিনেশন ইন বিটুইন প্রাইভেট অ্যান্ড পাবলিক, অর্থাৎ গভর্নমেন্ট এবং ইয়ের মধ্যে, কারণ আমরা যাই করব সেটার ইমপ্লিমেন্টেশন আলটিমেটলি যাই গভর্নমেন্টকে করতে হবে। আমাদের দরকার যেটা রিলায়েবল ডাটা। আপনি জোনিং এর কথা বলেন, অর্থনীতির কথা বলেন, এক্সিট প্ল্যান বলেন, যেটাই করবেন ডাটার উপরে। সুতরাং ডাটা যদি এরকম হয়, প্রাইভেটলি যেটা কালেক্ট করলেন সেইটার সাথে গভর্নমেন্টের যে ডাটা এইটা বিস্তর ফরাক, তাহলে পরে আপনি ম্যাচ করানো খুব কঠিন হবে। আপনার প্ল্যান হয়তো গভর্নমেন্টের কাছে দিলে এটা কোন ভাবে গ্রহণ করবে। সুতরাং গভর্নমেন্টের যে মেকানিজম, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট আছে, তারা যদি কোঅর্ডিনেট করে বিভিন্ন বিষয়ের, ইকোনমি হোক, আমাদের কোভিড সংক্রান্ত হোক, এই ডেটাগুলি একটা জায়গায় আমরা আনতে পারি, তাহলে পরে তার উপরে ডিসিশন এবং জোর দিতে হবে ইমপ্লিমেন্টেশন। কারণ সবচাইতে খারাপ অবস্থা হলো দীর্ঘ সময় আইন করার সাথে, আমি মানে কত সচিব হিসাবে, সিনিয়র সচিব হিসাবে 10 বছর থাকার সময় যেটা দেখেছি আমার হাতে, মানে আমি যেগুলি আইনের সাথে ইনভলভ ছিলাম, এইটার নাম্বার হলো পার্লামেন্ট থেকে পাস হয়েছে 469, এর ইমপ্লিমেন্টেশন খুব দুর্বল এখনো। কিন্তু ইমপ্লিমেন্টেশনের যে বিষয়টা, সেটা যত ভালো করতে পারবেন, সেটা আপনি হেলথ ম্যানেজমেন্ট হোক অথবা ইকোনমির রিসার্জেন্স হোক, সেইটা খুব জরুরি। তাহলে আমি শেষ করার আগে 3-4টা বলবো যে কোঅর্ডিনেশন উইদিন দি গভর্নমেন্ট, কোঅর্ডিনেশন ইন বিটুইন দি গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট, রিলায়েবল ডাটা, তার উপরে ডিসিশন এবং ইমপ্লিমেন্টেশন, এই জায়গায়
যেতে হবে এবং প্রথম থেকেই সরকারের সাথে একটা সম্পর্ক গড়ে যদি তোলা যায় সেটা ভালো হবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শহীদ ভাই আপনার বক্তব্য দেওয়ার জন্য। আপনি যেহেতু বললেন তিনটা কথা বললেন, কোঅর্ডিনেশন বিটুইন উইদিন দি গভর্নমেন্ট, রিলায়েবল ডাটা, দ্য নিড ফর ইট, অ্যান্ড গভর্নমেন্ট প্রাইভেট কোঅর্ডিনেশন। তো গভর্নমেন্ট প্রাইভেট কোঅর্ডিনেশন যখন আপনি কথাটা বললেন তখনই আমার করিম ভাইয়ের কথা মনে পড়ে গেল। 2011 সালে যখন বিল্ড আমরা তৈরি করি, আবুল কাসেম খান সাহেব আছেন বর্তমান চেয়ারম্যান, করিম সাহেব ছিলেন মুখ্য সচিব এবং উনি আমাদের যথেষ্ট সহায়তা করেছিলেন বাংলাদেশের প্রথম পাবলিক প্রাইভেট ডায়ালগ প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। তো করিম ভাই আপনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ ভাই। আমি অত্যন্ত আনন্দিত যে বিজনেস লিডাররা যারা ফরওয়ার্ড লুকিং, তাদের সাথে চিন্তাবিদ এবং পলিসি মেকার এমনকি মাননীয় রাষ্ট্রদূত সংযুক্ত হয়েছেন। আমি জনাব আবুল কাসেম খান, ব্যারিস্টার নিহাত কবির, মসরুর সাহেব সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাম্বাসেডর রিয়াজ হামিদুল্লাহ, আসলে আমাদের সিনিয়র কয়েকজন সিভিল সার্ভেন্টকে আপনারা মনে রেখেছেন, এই জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই পদক্ষেপটা অত্যন্ত সময় উপযোগী। আমার মনে হয় যে এই স্ট্র্যাটেজি তৈরি করার যে প্রাথমিক রূপরেখা দেওয়া হয়েছে এটা সিমস টু বি কোয়াইট গুড। কয়েকটা জিনিস একটু মনে রাখার জন্য আমি অনুরোধ জানাবো। যেমন একটা জিনিস মনে রাখতে হবে, দিস ইজ এ রেজিলিয়েন্ট নেশন। বাংলাদেশিরা অত্যন্ত রেজিলিয়েন্ট নেশন এবং যে কোনো উদ্যোগে, ভালো উদ্যোগে তারা ঝাঁপিয়ে পড়ে। এই কথাটা একটু, যদিও এটা থিওরিটিক্যাল মনে হয়, তবে এটা মনে রাখা দরকার। আমার মনে হয় যে আমাদের এই স্ট্র্যাটেজি তৈরির সময় মনে রাখতে হবে যে দেয়ার উইল বি নিড ফর জব ক্রিয়েশন এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা বাড়বে সঙ্গত কারণে। এটা মনে রেখে আমাদের এই যে জীবন এবং জীবিকার মধ্যে আমাদের যে ব্যালেন্স বিটুইন the need for life and need for livelihood, এটা মনে রাখতে হবে। এবং স্ট্র্যাটেজি তৈরির সময় আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে যে সমন্বয়ের, গভর্নমেন্ট এজেন্সিগুলোর মধ্যে যে সমন্বয়ের অভাব আছে, সবাই বলছে এই জিনিসটাও মনে রাখতে হবে যে রাতারাতি হয়তো এই সিচুয়েশন ইমপ্রুভ করবে না। এর মধ্য থেকেই যাতে আমরা স্ট্র্যাটেজি তৈরি করে বাস্তব অবস্থা চিন্তা করে এবং এই স্ট্র্যাটেজি যাতে সাস্টেইনেবল হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। আইটির ব্যবহার অবশ্যই আমাদেরকে করতে হবে। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিগ ডাটা ইউজ করে কোরিয়ার মতো দেশ, অন্যান্য ভিয়েতনাম যেভাবে তারা সফল হয়েছে ট্রেকিং করা এবং কন্ট্রোল করা। আমাদের হাবিবুল্লাহ নিয়ামুল করিম ভাইও বলছেন, উই হ্যাভ গট ট্যালেন্টস, উই হ্যাভ টু ইউজ দেম। এবং এতে করে আমাদের ব্লকচেইন ডেভেলপমেন্ট সহ অন্যান্য যে ক্যাপাসিটি আছে বা ট্যালেন্ট আছে তাদেরকে আমাদের ব্যবহার করতে হবে। গভর্নমেন্টের যে পলিসি স্ট্র্যাটেজি বোথ ফর হেলথ এন্ড প্রপার্টি, সেগুলোর সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয় আমাদের স্ট্র্যাটেজি, এই দিকটা মনে রাখতে হবে। একটা জিনিস হয়তো আমার নজরে আসছে যে চায়না থেকে, উহান থেকে এটা স্ট্র্যাটেজি শুরু হওয়ার কারণে কিছু কিছু কোম্পানি নাকি, জাপানিজ কোম্পানি বা চায়না থেকে বাংলাদেশে আসার চিন্তা ভাবনা করছে। এটা আমি একটু জানতে পেরেছি। এই বিষয়টা কিছু রিলোকেশন হবে, কিছু অপরচুনিটি হবে, এটা মনে রেখে আমাদের স্ট্র্যাটেজিটা তৈরি করা, মডিফাই করা যায়। তবে আমাদের যে মানবিক পুলিশিং যেটা হচ্ছে এবং অ্যাম্বাসেডর রিয়াজ হামিদুল্লাহ যেটা বলছেন, সিভিল ড্রেস একটু ভিজিলেন্স, এই ধরনের একটা কিছু আমাদের করার দরকার। এই পর্যন্ত মানবিক আচরণ করা হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে ভালো ফলাফল হয়নি। ক্ষেত্র বিশেষে আইনের প্রয়োগও প্রয়োজন হবে এবং সেই ক্ষেত্রে এই ধরনের একটা সুপারিশও করা যায় কিনা। তবে জিও যে সিভিল সোসাইটি অ্যাপ্রোচ এবং বিজনেসের সাথে জিও সিভিল সোসাইটির যে সমন্বয়, এটা খুবই প্রয়োজন হবে, হোল সোসাইটি অ্যাপ্রোচ। এবং আমাদের এই আগামী দিনগুলোতে আমাদের
we have to live with this coronavirus for the next few months, even might be years. এক্ষেত্রে আমার মনে হয় গ্রামীণ অর্থনীতি, কৃষি এর পুনর্জাগরণ, কৃষির জন্য মাননীয় প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ করেছেন। ICSME যে কটেজ এবং মাইক্রো SME, ICSME এগুলার জন্য CSME এর জন্য যে অর্থ বরাদ্দ করেছেন এবং আরো বরাদ্দ হবে। তো এই যে বিশাল বরাদ্দ 18টা প্যাকেজের মাধ্যমে এগুলার যথাযথ ইউজ হবে বা কিছুটা দুর্বলতা থাকতে পারে, এই কনসিডারেশনটা নিতে হবে। সারা বাংলাদেশে MFI গুলা ছড়িয়ে আছে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, এগুলা NGO গুলা, তারা বছরে 1,50,000 কোটি টাকা অর্থনীতিতে যোগান দেয়। এই MFI গুলার মাধ্যমে মাইক্রো ইন্স্যুরেন্স থেকে আরম্ভ করে মাইক্রো এন্টারপ্রাইজ গুলা চলছে। এই মাইক্রো এন্টারপ্রাইজ গুলা যাতে যথাযথভাবে চলে, তাদের ফাইন্যান্সিং এর যাতে ব্যবস্থা করা হয়, এতে করে জব ক্রিয়েশন হবে, কন্ট্রিবিউশন টু GDP বাড়বে। তো সুতরাং এই SME গুলা এবং মাইক্রো এবং কটেজ ইন্ডাস্ট্রি সহ SME গুলার যাতে যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়, মোবিলাইজেশন এবং মাইক্রো ইন্স্যুরেন্স একটি বিষয় আছে, যেটা গরিব মানুষদের হেলথ এবং প্রপার্টি ইন্স্যুরেন্সের জন্য তাদের যদি কভারেজ দেওয়া যায়, তাদের রিস্ক মিটিগেশনটা মেকানিজমটা হবে এবং এই যে ন্যাচারাল ক্যালামিটি গুলো একটার পর একটা আসছে, এতে করে তাদের রিস্ক মিটিগেশন ক্যাপাসিটি বাড়বে। তবে একটি জিনিসের প্রতি আমি অনুরোধ করব, আমাদের যে স্ট্র্যাটেজি, এটা ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের ক্যাপাসিটি কতটুকু, আমাদের সামর্থ্য কতটুকু এবং এটা কতটা বাস্তব ভিত্তিক, এটা চিন্তা করেই আমাদের আগাইতে হবে। বাট মেনি থ্যাঙ্কস টু ব্যারিস্টার নিহাত কবির, মসরুর সাহেব এবং অন্যান্যদেরকে, আসিফ সাহেব এবং আবুল কাসেম খান সাহেব, আপনারা এগিয়ে আসছেন। বিল্ড ইজ দেয়ার, বিল্ড করাটা আমার মনে হয় তৈরি করাটা একটা ভালো পদক্ষেপ ছিল। আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাট is working and it's contributing. আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ স্যার। এখন আমি অনুরোধ করছি আসান ভাইকে। আসান ভাই বোধহয় আরেকটা মিটিং আছে জরুরি, আর চলে যেতে হবে। So over to you, Asan bhai. Karim bhai talked about implementation of the bailout stimulus package of the government. Thank you, Asif. আমি একটু দেরিতে জয়েন করেছি, সেই জন্য দুঃখিত। আরেকটা ওয়েবিনারে ছিলাম, আজকে দিনটা একটু ব্যস্ত। তো যেটা আমি বলছিলাম যে, এবং শুনছিলাম আপনাদের এখান থেকে, সেটা হচ্ছে যে কোঅর্ডিনেশন। অ্যাকচুয়ালি দ্যাটস দ্য ক্রিটিক্যাল এলিমেন্ট আমার মনে হয় মিসিং রাইট নাও। এবং এই কোঅর্ডিনেশন ইস্যুটাকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমরা যে ভুলগুলো গত 4 মাসে করেছি, সেই ভুলগুলো আবার রিপিট করতে থাকবো আগামী মাসগুলোতে। এবং এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে যে ভুলগুলো হয়েছে সেটা কি ফেরত পাওয়া যাবে না, সেদিকে তাকাতে হবে, কিন্তু সেখান থেকে শিক্ষাটা দিতে হবে। সেটা হচ্ছে যে কোঅর্ডিনেশনের অভাবের কারণেই কিন্তু আজকে আমরা এই অবস্থায় চলে এসেছি, যেখানে অনেক দেশ, শ্রীলঙ্কার মতো দেশ এবং আরো অনেক দেশ, তারা কিন্তু একটা মোটামুটি স্বস্তিজনক অবস্থায় চলে গেছে। যে জিনিসটা আর এখানে উঠছে বারে বারে, সেটা ঠিকই যে ডাটার একটা অভাব আছে এবং ডাটার একটা কোয়ালিটি ইস্যু বাংলাদেশে সবসময় আছে। সেই ডাটাটা ইকোনমিক ডাটাতে আছে, ফাইন্যান্সিয়াল ডাটাতে নাই, কিন্তু ইকোনমিক ডাটাতে আছে। এবং এই প্রবলেমটা আছে বিশেষ করে অলসো এই ইনফেকশন রিলেটেড যে ডাটাগুলো আমরা পাচ্ছি সেখানেও আছে বলে আমার ধারণা। ব্যাপকতা অনেক বেশি, সেটা আমরা সেই সত্যিকারের সেই পিকচারটা আমরা পাচ্ছি, টেস্টিংটা এনাফ হচ্ছে না। ডেথ রেট যেটা বলা হচ্ছে সেটা কেউ বিশ্বাসও করে না। এটা একটা ফ্র্যাকশন অফ দ্য রিয়ালিটি। অন্য সবগুলো হয়তো হার্ট অ্যাটাক বলা হচ্ছে, কিডনি ফেলিওর বলা হচ্ছে, অন্যান্য বিভিন্ন ক্যারেক্টারাইজেশনে দে জাস্ট গেট অমিটেড ফ্রম দ্য ডেথ স্ট্যাটিস্টিক্স। সো আমাদেরকে একটু সিরিয়াস হতে হবে যে হোয়াট উই আর কমিউনিকেটিং উইথ দ্য পিপল, বিকজ যদি আমরা তাদেরকে সিরিয়াসনেসটা না বোঝাই, তাহলে কিন্তু তাদের যে স্বতঃস্ফূর্ত একটা কমিটমেন্ট টু অ্যাবাইড বাই দ্য সোশ্যাল নর্মস, ডিস্টেন্সিং, এই সমস্যাটা কিন্তু দেখা দেবে। কারণ আমরা কিন্তু তাদেরকে ইন এ ওয়ে misguiding with the data itself, and that is not right. I think the government should be very forward and say that what we are saying is a fraction of what we are doing,
and this is the limitations on which we are presenting our data, that আমরা শুধু হসপিটাল ডেথ গুলোকেই বলছি, যারা কোভিড হসপিটালে আছে বাকিদেরকে বলতে পারছি না কারণ আমরা তাদের তথ্য জানছি না। লেটস বি অ্যাটলিস্ট বি অনেস্ট অন দ্যাট, এন্ড স্যাম্পল সার্ভে করে অ্যাটলিস্ট বলে দেওয়া যে এটা কিন্তু এর চাইতে 10 গুণ হতে পারে, 5 গুণ হতে পারে, হোয়াট এভার, সেটা আমাদেরকে বুঝতে হবে অ্যাটলিস্ট, এবং জানাতে হবে পাবলিককে। তা নাহলে পাবলিক কিন্তু সচেতন হবে না, তাদের কিন্তু মিস ইনফর্ম করা হচ্ছে ইন সার্টেন ওয়ে, এবং দ্যাট ইজ নট ডিজায়ারেবল। এবং এটা কিন্তু আমাদের এই কজটাকে হেল্প করবে না। স্টাডি আজকে আমি দেখতেছিলাম সিএনএন এ একটা স্টাডির কথা সুন্দর আসছে, সেটা হলো যে কস্ট অফ ট্যাকলিং কোভিড, শর্ট টার্ম কস্ট ফর দ্য ইকোনমি and not tackling it the long term cost for the economy. এবং এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ওই আলোচনা যেটা একটু আমি শুনেছি ব্রিফলি, যে শর্ট টার্ম গেইনের জন্য যদি আমরা এই সংক্রমণটাকে বাড়তে দেই, the cost to the economy and the business over the next coming months and months will be much bigger than the pain that you take up front. এটা কিন্তু বিজনেসকেও একটু বুঝতে হবে। It is in the business interest also. It is in the business interest of the society and the government and then the country and for the economy as a whole, that আমাদেরকে কিছু শর্ট টার্ম হার্শ স্যাক্রিফাইস করে হলেও আগামী দিনের জন্য it will be much more gainer for the society, for the business and for the workers, everybody. And এই কমিউনিকেশনটা বিজনেসের কাছ থেকে আসা উচিত এবং সরকারের কাছ থেকে আসা উচিত জনগণের উদ্দেশ্যে। তাহলে কিন্তু আমাদের মেসেজটা ট্রান্সপারেন্ট হবে, ফোর্সফুল হবে, আমরা তাদেরকে বুঝাতে পারবো যে হ্যাঁ এই ত্যাগ করাটার, এই স্যাক্রিফাইসটার প্রয়োজন আছে। এটা না করলে কিন্তু এই মেসেজটা যাবে না, এবং আমরা কিন্তু এই দ্বন্দ্বটার কথাই বলতে থাকবো, কিন্তু এই দ্বন্দ্বটা কিন্তু আসলে ওই পরিমাণে দ্বন্দ্ব নয়। এটা ইজ ক্লিয়ার ট্রেড অফ, দ্যার ইজ এ ক্লিয়ার ইন মাই ভিউ দ্যাট এই কিছুদিনের যদি স্ট্রং মেজার স্যাক্রিফাইস করা হয়, গেইন কিন্তু ভবিষ্যতে অনেক বেশি হতে পারে। ফাইনালি আমি যেটা বলবো যে আমরা যদি না করি কিছু, সত্যিকারের অর্থে সেই যে রেড ডিক্লেয়ার করা হলো, রেড অরেঞ্জ দিস, ফলো আপ কিছু হলো না, দিস ইজ এ ল্যাক অফ কোঅর্ডিনেশন। আমরা খুললাম, তারপরে আবার জোন ডিক্লেয়ার করলাম, কিন্তু তারপরে আবার বাস চলছে, ট্রেন চলছে, লঞ্চ চলছে, সবই চলছে বিটুইন অল দ্য জোনস। এই ধরনের মিক্স সিগন্যাল ইজ ওয়ার্স দেন ডুইং নাথিং। এবং এটার ফলে কি হচ্ছে? এটার ফলে যেটা হচ্ছে যে আমরা এমন একদিকে যাচ্ছি যেখানে আমাদেরকে সবাই কিন্তু বাইপাস করে যাবে। আমাদেরকে বাইপাস করবে ইন দ্য সেন্স, আমি আজকে যোগাযোগ করছিলাম যে আমাদের মানে প্রতিবেশী কোনো দেশে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। তা আমাকে অ্যাডভাইস করা হলো যে সেই সম্ভাবনা নাই, অন্যরা খুলে যাবে, সিঙ্গাপুর, ব্যাংকক সবাই খুলে যাবে বিজনেসের জন্য, কিন্তু বাংলাদেশের তারা ঢুকতে দেবে না আন্ডার দ্য কারেন্ট সার্কামস্টেন্সেস। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তাই যদি হয় বাংলাদেশে কেউ আসবেও না, বিকজ we are infected and they are not, they are virtual infection free. So এই সিচুয়েশনে কিন্তু আমাদের যেটাই বলি না কেন, এফডিআই বলি, আমরা যদি বলি যে এখানে আমরা আমাদের যারা বিদেশি এক্সপার্টরা বাংলাদেশে আছে, যেমন শ্রীলঙ্কানদের কথা বললেন আমাদের অ্যাম্বাসেডর সাহেব, যে তারা চলে যাচ্ছে, চাইনিজরা চলে যাচ্ছে ভারত থেকে, কারণ সেখানেও ইনফেকশন লেভেল হাই। আমাদের এখান থেকেও তারা হয়তো চলে যাবে কালকে বা পরশু, আমাদের ক্ষেত্রে জাপানিজরা চলে যাবে। তাহলে কাদের সাথে আমরা আমাদের এই বড় মেগা প্রকল্পগুলোই বা করবো? আমরা কিভাবে আমাদের এই এফডিআই গুলোকে আনবো? এগুলোর জন্য তো আমাদের পরিবেশটাকে সৃষ্টি করতে হবে। কাজেই পোস্ট কোভিড যে ইকোনমিক চ্যালেঞ্জগুলো আসবে, পোস্ট কোভিড যে অপরচুনিটিস গুলো আসবে, যেমন চায়নার মাইগ্রেশন অফ ইনভেস্টার্স, সেগুলোকে যদি আমাদের ধরতেও হয়, তাহলেও কিন্তু আমাদেরকে এখনই একটা সুস্থ অবস্থায় যেতে হবে। ওই অসুস্থতা নিয়ে কিন্তু আমরা ওই অপরচুনিটি গুলোকে আমরা ধরতে পারবো না। কাজে আমি সর্বশেষে এটুকুই বলবো যে আমার কাছে মনে হয় এই ট্রেড অফটা ইজ নট দ্যাট মাচ অফ এ ট্রেড অফ, ইট ইজ মোর অফ এ পলিটিক্যাল উইল অ্যান্ড ল্যাক অফ কোঅর্ডিনেশন ইন দ্য পলিসি মেকিং সার্কেল দ্যাট হ্যাজ মেড বাংলাদেশ an infected country, and the outlook is also bad in that way, and that will cost us heavily if we do not act now. We may have a last attempt to improve our situation, harsh measure দিয়ে হলেও করাটা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কিন্তু সেই অপরচুনিটি যদি আমরা না নেই, এটার ফলাফল হয়তো আরো অনেক খারাপ হবে, যেটা
জন্য আমরা কিন্তু মেন্টালি হয়তো প্রস্তুত নই। ধন্যবাদ। ধন্যবাদ আহসান ভাই ফর ইয়োর ক্যান্ডিড অবজারভেশনস। এখন আমরা যাচ্ছি প্রাক্তন চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড মোশাররফ হোসেন ভুঁইয়া। স্যার, আপনার এক্সপার্ট ওপিনিয়ন যদি একটু দেন। কিপ ইট উইথ অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। 3 মিনিটের মধ্যে রাখতে পারলে স্যার খুব ভালো। অনেক ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে এত চমৎকার কাজ হয়েছে অল্প সময়ের ভিতরে। এই যে নতুন একটা প্রতিষ্ঠান রিজেন্ট বাংলাদেশ এর মাধ্যমে, এবং যারা আপনারা কাজ করেছেন তারা যথেষ্ট প্রশংসার দাবিদার এই কাজের জন্য। আমি দুইটা জিনিস একটু বলি। একটা হইল যে আমাদের বর্তমান প্যান্ডেমিককে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, এটা হইল প্রথম জরুরি গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় হলো যে রিকভারিটা কিভাবে শুরু করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী এটা বুঝতে পেরেছেন বলেই উনি আস্তে আস্তে ক্রমান্বয়ে, যদিও অনেকের ধারণা ছিল যে এখনো তো সংক্রমণ তো বাড়ছেই, তারপরও খুলে দিচ্ছে কেন, জীবন ও জীবিকার কথা বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে বলেছেন যে কৃষি সেক্টরটা আগে খুলে দেওয়া উচিত, তারপরে ক্রমান্বয়ে আপনার ম্যানুফ্যাকচারিং, তারপরে আস্তে আস্তে সার্ভিস সেক্টরও খুলে দিয়েছে। তো এতে বিস্তৃতি হচ্ছে, কিন্তু তারপরেও যেটি গুরুত্বপূর্ণ আমাদের ইকোনমির জন্য সেটি হলো যে আমাদের যে পরিমাণ এমপ্লয়মেন্ট কমে গেছে, এবং বিশেষ করে এই ছোটখাটো যেসব কাজ যারা করত, ক্ষুদ্র বিনিয়োগকারী, তারপরে হইলো প্রফেশনালস, এই যে রাস্তাঘাটে বেচা বিক্রি করতো, এই বিষয়গুলি এরা খুব খারাপ অবস্থায় আছে। তো এদেরকে রক্ষা করার জন্যই সেই জন্য আস্তে আস্তে এই লকডাউনটাকে শিথিল করা হয়েছে। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে প্রাইভেট সেক্টর থেকে, কারণ প্রাইভেট সেক্টর হইল আমাদের ইকোনমির প্রায় 75% প্রাইভেট সেক্টর থেকে চলে, অথবা মোর দেন দ্যাট। এবং আমাদের যে ইন্ডাস্ট্রির জিডিপিতে যে শেয়ারটা বেড়েছে সেটাও প্রাইভেট সেক্টরের কারণেই বেড়েছে। এখন আপনাদের যে ইনিশিয়েটিভটা, এই ইনিশিয়েটিভটাকে আমার আগেও যারা কথা বলেছেন তারাও বলেছেন যে সরকারের সাথে কোঅর্ডিনেট করতে হবে। সরকার যাতে আমাদের যেই মানে এই রিজেন্ট বাংলাদেশের যেই উদ্যোগটা সেটিকে যেন অবহিত হন, এবং তারা যেন বুঝতে পারেন যে দে আর ডুইং এ গুড জব। তো এই জন্য সরকারের সাথেও যোগাযোগ করতে হবে আমাদের। আর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনারা যারা বিজনেস সেক্টরে আছেন তারা প্রত্যেকেই জানেন যে কোন প্রতিষ্ঠানটি এখন খুলছে, ওইখানে কিভাবে কাজ হচ্ছে, এবং ওরা তাদের যত এমপ্লয়িজ আছে, লেবার বলেন বা তাদের সবাইকে কাজ দিচ্ছে কিনা। অনেকে যদি দেখা যায় যে ছাঁটাই করে দিচ্ছে বা তাদেরকে ডাকছে না, তাহলে সেটা আবার একটা রং সিগন্যাল যাবে। তো সেই জন্য আমার মনে হয় আপনারা নিজেদের মধ্যে কিছু কোঅর্ডিনেট করতে পারেন। আর এই সকলেরই অভিজ্ঞতা আছে যে বাংলাদেশে আপনার হেলথ সেক্টরকে গভর্নমেন্ট অনেকদিন যাবতই ইমপ্রুভ করার জন্য একেবারে গ্রামে গঞ্জে পর্যন্ত এটাকে নিয়ে গিয়েছে। তার মানে আমাদের প্রাইমারি হেলথ সেক্টর বলতে গেলে ভালো, এই যে একেবারে ইউনিয়ন পর্যায়ে সেবা আছে। কিন্তু যেটি এখন আমরা লক্ষ্য করেছি যে টারশিয়ারি হেলথ সেক্টর, অর্থাৎ বেশি পরিমাণে আপনার আইসিইউ হওয়া, তারপরে ভেন্টিলেটরের ব্যবস্থা, তারপরে পর্যাপ্ত অক্সিজেন, এই জায়গাটায় কিছু লেকিং আছে, এবং এটা যত দ্রুততার সাথে সম্ভব গভর্নমেন্ট তো চেষ্টা করছেই, গভর্নমেন্ট প্রকল্প নিচ্ছে, ডেভেলপমেন্ট পার্টনারসদের কাছ থেকে সহায়তা নিচ্ছে, এগুলি সময় লাগবে। আপনারা যদি প্রাইভেট সেক্টরে যেসব হসপিটাল আছে তাদের সাথে একটু যোগাযোগ করেন যে তারা তাদের সিস্টেমগুলি আরো ডেভেলপ করবে, এবং তারা এই যে চিকিৎসা, কোভিডের চিকিৎসা সর্বত্র যেন হয়। এখন
আমরা প্রায়ই লক্ষ্য করি আমাদের পরিচিত জন বলেন বা এরা এই যারা এফেক্টেড হলে টেস্ট করার ক্ষেত্রে হয়রান হইতে হয়, হসপিটালে যাওয়ার ক্ষেত্রে হয়রান হইতে হয়। সেক্ষেত্রে যদি আরো বেশি সংখ্যক এই প্রাইভেট হসপিটাল বা অন্যান্য যারা আছে তারা যদি হেজিটেট না করে, তারাও যদি কোভিডের টেস্ট এবং কোভিডের ট্রিটমেন্ট করে, তাহলে কিন্তু এই যে প্যান্ডেমিকটাকে এটাকে একটু করা আর কি, এটাকে মানে একটা এক জায়গায় স্থিতিশীল রাখার একটা চেষ্টা করা যাবে। তো সেই জন্য আমার পরামর্শ হলো আমাদের যে সিচুয়েশনটা ডিসেম্বর জানুয়ারির সিচুয়েশনে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার সাথেই সবার যুক্ত হতে হবে। এবং দুই একজনের সাথে আমি কথা বলে আমি জেনেছি এই লেদার সেক্টরের দুই একজন বলছে যে তাদের কিছু অর্ডার বাতিল হয়েছিল, সেইগুলি তারা আবার নেগোশিয়েট করে এগুলি আনতে পেরেছে। একইভাবে আরএমজি সেক্টর নিয়ে যারা কাজ করে তারাও সেইভাবে কাজ করলে হয়তো কিছুটা হবে। তো ইকোনমিকে আবার ফিরিয়ে আনা এটি হয়তো একটু সময়ের ব্যাপার। আর যেই বিষয়টি অনেকেই আলোচনা করেছে যে আমরা একটা রেজিলিয়েন্ট জাতি, আমরা হয়তো টিকে যেতে পারবো আমাদের যদি আমরা আমাদের যে সাপ্লাই চেইন, যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা বলেন বা এই আমরা যেটা সবসময় ব্যবহার করি, সেটা এখনো চালুই আছে বলতে গেলে। মেঘনা গ্রুপ, প্রাণ, সিটি গ্রুপ এরা ভালো প্রোডাকশন করছে। তো এইগুলি আপনার এমপ্লয়মেন্ট ঠিক থাকলে ডিমান্ড হবে, ডিমান্ড হলে আস্তে আস্তে ইকোনমি গ্রো করবে। তো সেই জন্য আমি যেটা বলতে চাই যে আমাদের সবাইকে সবসময় একটু যোগাযোগ করতে হবে, বিশেষ করে এই যে বিজনেস সেক্টর থেকে আপনারা চেম্বারগুলো, মেট্রোপলিটন, ঢাকা চেম্বার, বিল্ড, চট্টগ্রাম চেম্বার, সবাই যে একটু একত্রিত হচ্ছেন, কথা বলছেন, এটা একটা ভালো লক্ষণ। সর্বশেষ আমি ওইটাই বলতে চাই, অনেকেই আছেন গভর্নমেন্টের সাথে যোগাযোগটা একটু ভালো, এবং গভর্নমেন্টকে আপনাদের যে কাজটি আমরা করছি এটি you should award the government that we want to cooperate with you. Thank you. থ্যাংক ইউ মাশারফ ভাই। আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমরা যে পেপার প্রিপেয়ার করেছি সেটা সরকারের কাছে আমরা দেব, এবং প্রথম যে আর্টিকেলটা আমরা লিখেছিলাম আমরা শুনেছি যে সেটা নিয়ে বেশ মানে সরকার ওটাকে বেশ পজিটিভলি ওনারা দেখেছেন, এবং গতকালই দেখলাম যে সরকারি ওয়েবসাইট corona.gov.bd সেখানে আমাদের সেই প্রথম আর্টিকেলটা নিড ফর এফেক্টিভ লকডাউন স্ট্র্যাটেজি সেটা তুলে দেওয়া হয়েছে। তার মানে নিশ্চয়ই আমরা এই কোঅর্ডিনেশনটা আরো স্ট্রেংথেন করলে আমাদের এফর্টটা আরো ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রেকমেন্ডেশন স্যার। এখন আমি যাচ্ছি the distinguished fellow of CPD, Professor Mustafizur Rahman. উনি অনেকক্ষণ ধরে বসে আছে। থ্যাংক ইউ প্রথমে মুস্তাফিজ ভাই for joining with us, and over to you sir. থ্যাংক ইউ আসিফ, ধন্যবাদ যারা এই উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয় যে এটা খুবই একটা টাইমলি ইনিশিয়েটিভ, এবং আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় একটা ইতিবাচক ভূমিকা রাখবে। এই ক্রাইসিসটা যখন শুরু হয় তখন আমি অ্যাম্বাসেডর রিয়াজ হামিদুল্লাহর সাথে একটা ভালো যোগাযোগে ছিলাম, এবং লক্ষ্য করছিলাম যে কিভাবে শ্রীলঙ্কার যেভাবে তারা এটাকে ডিল করছে, ডাইনামিক্যালি মুভ করছে, ক্যালিব্রেট করছে পলিসিস গুলো ইভলভিং একটা সিনারিওর সাথে, সেটার সাথে আমাদের একটা বড় ধরনের একটা পার্থক্য আসলে লক্ষ্য করছিলাম। তো কিন্তু পরবর্তীতে হয়তো কিছু স্টেপস আমরা নিয়েছি, কিন্তু তারপরও আমি বলবো যে অ্যাম্বাসেডর রিয়াজ হামিদুল্লাহ যে কয়েকটা শব্দ ব্যবহার করেছেন, হ্যাঁ, যে ডাইনামিক্যালি এটা দেখতে হবে, এনফোর্সমেন্ট, র্যাপিডলি মুভ করতে হবে, কোঅর্ডিনেশন, আমার মনে হয় যে এগুলো থেকে আমরা একটা শেখার একটা ব্যাপার আছে। যেই স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে, আমার মনে হয় যে আসলে স্ট্র্যাটেজিটা হলো যে ইকোনমিক রিসার্জেন্স স্ট্র্যাটেজি। আমি এইভাবে দেখি, লকডাউন যখন হয়, আমাদের দেশে লকডাউন ছিল না, এটা পাবলিক হলিডে ছিল, লকডাউন হলেও ইকোনমিক অ্যাক্টিভিটিস কিছু না চালু রেখে
লকডাউনও এনফোর্স করা যায় না। ফুড সিকিউরিটি, ট্রান্সপোর্ট, হেলথ, এগুলোকে কিন্তু আমাদের করতে হয়। সুতরাং ওভারঅল যেই আমব্রেলা কনসেপ্টটা, আসলে আমব্রেলা কনসেপ্টটা হলো যে কিভাবে আমরা একটা চতুর্মাত্রিক যে একটা ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, হেলথ ক্রাইসিস, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস, অ্যান্ড অলসো ইটস এ সোশ্যাল ক্রাইসিস। আপনারা দেখবেন যে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে, হ্যাঁ, ইত্যাদি। সো এবং সেইটা থেকে যদি আমরা উত্তরণ করতে চাই তাহলে একটা রিসার্জেন্স স্ট্র্যাটেজি দরকার আমাদের, জাস্ট নট লকডাউন স্ট্র্যাটেজি। তো সেখানে যে এলিমেন্টস গুলো এসেছে, সেই এলিমেন্টস গুলো আমি যে 4টা ব্লকের কথা বললাম যে এগুলোকে অ্যাড্রেস করছে, কিন্তু তারপরও আমি বলবো যে এখানে একটা যেটা তারা কি করতে পারেন যে ভালনারেবিলিটি প্রোফাইল যেটা, কারণ এটা খেয়াল করতে হবে যে আমরা আমাদের দেশে আমাদের এই গ্রোথ ডাইনামিক্সের এই ন্যারেটিভটা ঠিক আছে, কিন্তু এটার শক অ্যাবজর্পশন ক্যাপাসিটি যে দুর্বল, এটাই কিন্তু প্রমাণিত হয়েছে আমাদের এই কোভিড শকটা যখন আসলো। তাহলে সেটাকে মাথায় রেখে এই যে আমাদের যে ইনইকুয়ালিটি, ভালনারেবল গ্রুপস, হ্যাঁ, প্রান্তিক যেসব গোষ্ঠী আছে, তাদের উপরে কিভাবে এটার এফেক্টটা হয় সেটাকে একটু আলাদাভাবে আমার মনে হয় দেখা দরকার। এবং এই ক্রাইসিসের মধ্য দিয়ে আমাদের ইনইকুয়ালিটি যাতে আবার না বেড়ে যায় এবং এটা সোশ্যাল বিভিন্ন ধরনের টেনশনও জন্ম হয় আমরা জানি, সেদিকটাকে দেখা দরকার। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে দিস ডকুমেন্ট যেটা নাকি নিহাদ এবং মাসরুর তারা প্রেজেন্ট করলেন, হ্যাজ টু বি এ ডাইনামিক ডকুমেন্ট। কিন্তু আমাদের এই সিচুয়েশনটা কিন্তু সিনারিও কিন্তু ইভলভ করছে, সেখানে বিভিন্ন ধরনের অপরচুনিটিও আসতে পারে, যেটাও উল্লেখ করা হয়েছে। একটা সাইড আমি বলবো যে সেটা হলো জেন্ডার ডাইমেনশনটাকে রাখা। আমি বলছি যে সোশ্যাল এটার একটা ইমপ্লিকেশনস আছে। একটা সাইড যেটা আসে নাই কিন্তু আমার মনে হয় যে দেখা দরকার, সেটা হলো যে একটা গ্লোবাল, এটা কিন্তু আমরা ন্যাশনালি আমরা স্ট্র্যাটেজি করছি, কিন্তু এটার একটা গ্লোবাল একটা ইন্টারফেস আছে। বিভিন্ন ধরনের গ্লোবাল ইনিশিয়েটিভ গুলো কিন্তু হচ্ছে, হ্যাঁ, G20 কিছু ইনিশিয়েটিভ নিয়ে এসেছে, রেডিমেড গার্মেন্টস এর কিছু গ্রুপ তারা আবার কিছু ইতিবাচক ইনিশিয়েটিভ নিয়েছেন। সো এইগুলোর সাথেও এনগেজমেন্ট, এটাও একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয়। থার্ড যেটা, সেটা হলো যে গভর্নমেন্ট যে স্টেপস গুলো নিয়েছে, ইনফ্যাক্ট এই যে স্টিমুলাস প্যাকেজ নির্ভর যেটা আর কি, আমাদের মনে হয়েছে যে হয়তো ক্যাশ ট্রান্সফারের স্কিমগুলোকে আরো মোর স্ট্রেংথেন করে তারপরে ইকোনমিক রিকভারির স্টেপ গুলোতে গেলে হয়তো ভালো হতো। আমি এখানে একটা সিকোয়েন্স গ্যাপ দেখি। তো সেইগুলো কিভাবে কাজ করছে সেটারও একটা অ্যাসেসমেন্ট যদি ডাইনামিক্যালি যদি করা যায়, তাহলে আমরা সেখানেও কিন্তু আমরা পলিসি ইনপুট দিতে পারবো। এন্ড লাস্টলি আমার মনে হয় যে এখানে কোঅর্ডিনেশনের কথা বারবার এসেছে। ব্রডার একটা পিকচার কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হলো যে অনেকগুলো রিফর্মস আছে, যে রিফর্মস গুলোর দুর্বলতার কারণে আমরা কিন্তু এই মোকাবেলাটা ঠিক মতো করতে পারছি। তার মধ্যে একটা হলো ডিসেন্ট্রালাইজেশন। এটার কারণে দেখা যাচ্ছে যে খুবই সেন্ট্রালাইজড ভাবে আমাদেরকে অপেক্ষা করে থাকতে হচ্ছে কি, কিন্তু অল দিস ক্রাইসিস এগুলা কিন্তু লোকাল, এটা একটা লোকাল ডাইনামিক্স আছে। সো সেখানে এই ডিসেন্ট্রালাইজড আমরা যদি এই পাওয়ার গুলোকে ডিভলভ করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের পক্ষে স্পিডি ভাবে যেটা আসছে ডাইনামিক্যালি একটা ইভলভিং সিচুয়েশন কে মোকাবেলা করে সেটা আমরা করতে পারি। সো রিফর্মস এর দিকটাকেও আমাদের একটা মিডিয়াম টার্ম একটা পার্ট হিসাবে স্ট্র্যাটেজির আমার মনে হয় গ্রহণ করলে আমরা যেটা নাকি করতে চাচ্ছি এবং যেটা প্রেজেন্ট করা হলো সেটা হয়তো আরো মোর এফেক্টিভ হবে এবং পলিসি মেকারদের জন্য সেটা আরো কার্যকর হবে। থ্যাংক ইউ। Thank you, Mustafiz Bhai, for your very valid points and for citing out some of the things that can be added to what we have prepared. So thank you very much for your valuable input. I'm sure we'll take your valuable inputs into consideration when we draft the next version of this presentation. আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন লন্ডন থেকে Dr. Shakil Farid. Dr. Shakil Farid is from the Oxford University Hospitals NHS Trust. আমরা এই ডায়ালগটা করব শুনে উনি নিজেই আগ্রহ প্রকাশ করেছেন এবং পার্সপেক্টিভ ফ্রম দ্য ইউকে আমরা যদি ওনার কাছ থেকে একটু শুনি তাহলে আমার মনে হয় we'll be enriched. So over to you, sir. Can you hear me, Dr. Shakil Farid?
Dr. Shakil Farid, are you there? মনে হয় নাই। আচ্ছা, ঠিক আছে। Then we can perhaps move over to Sharif. Hello, can you hear me? Yes, sir. Yes, Can you hear yes. me? Sorry, I was actually having some difficulty in connecting. I'm in the hospital. Okay. ধন্যবাদ সবাইকে আমাকে ইনভাইট করার জন্য। আমি জাস্ট আমার পার্সপেক্টিভটা দিব। আমি জানি না আগে কি ডিসকাশন হয়েছে। আপনারা লকডাউন নিয়ে কথা বলছিলেন প্রিজুমেবলি। আই এম সরি, আমি লেটে জয়েন করেছি। আর নাম্বার একটা জিনিস আছে যেটা আর নট সম্পর্কে আপনাদের আইডিয়া আছে নাকি আমি জানি না, যেটা হচ্ছে আর নট যদি 1 হয় তাহলে যদি 10টা পেশেন্ট ইনফেক্টেড পেশেন্ট থাকে তাহলে ওরা আরো 10 জনকে ইনফেক্ট করতে পারে। আর নট যদি 2 to 3 হয় তাহলে 10টা পেশেন্ট যে 30 জনকে ইনফেক্ট করতে পারে। তো ইংল্যান্ডে যখন খুব খারাপ টাইম ছিল তখন আর নট ছিল 2 to 3, এটা কোনো কোনো জায়গায় 5 থেকে 6ও হয়েছিল। একটা সেফ নাম্বার হচ্ছে আর নট যদি 1 এর নিচে থাকে। এখন বাংলাদেশের এক্সাক্ট আর নট কি সেটা কিন্তু কেউ জানে না, তবে যেটা ধারণা করা হচ্ছে এটা 2 থেকে 3 এর মধ্যে হবে। আর কতগুলো জায়গা যেমন রোহিঙ্গা ক্যাম্পে মেবি ইটস বিটুইন 5 to 6। এখন এটা একটা সময় যখন এটা আস্তে আস্তে পিকের দিকে যাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে যেখানে 39 পেশেন্টস অ্যাডমিটেড ছিল কয়েকদিন আগে, এখন ওখানে 500 পেশেন্টস অ্যাডমিটেড। সো আমার যেটা মনে হয় এখনকার স্ট্র্যাটেজি মানে অনেকগুলো জিনিস ভুলভাবে চিন্তা করা হয়েছিল, অ্যারেঞ্জ করা হয়েছিল আগে, এখন ওগুলি কথা বলে লাভ নাই। আমাদের এখন চিন্তা করতে হবে হাউ উই ক্যান মুভ ফরওয়ার্ড। আমার মনে হয় উইথ ইমিডিয়েট এফেক্ট যেই জিনিসটা করা উচিত সেটা লকডাউনটা কয়েক সপ্তাহের জন্য রাখা উচিত, যখন হেলথ ফ্যাসিলিটিস গুলো তাদের রিসোর্স গুলো ইমপ্রুভ করবে। আমরা অলরেডি অনেক ওয়েবিনার করছি, হেলথ অথরিটির সাথে অনেক কন্ট্যাক্ট হয়েছে আমাদের, কিভাবে তাদের এক্সিস্টিং ক্যাপাসিটি গুলো ইনক্রিজ করা যায়। এবং আমরা অনেকগুলো জায়গাও আইডেন্টিফাই করে দিয়েছি যে যেখানে যেখানে এক্সিস্টিং ক্যাপাসিটিকে অনেক ইমপ্রুভ করা যাবে। এবং আমার যা ধারণা আরো 2 থেকে 3 সপ্তাহ লাগবে এই জিনিসগুলো ইনক্রিজ করতে। এখন আইসিইউ বেডস এর কথা আসছে, আইসিইউ বেড কিন্তু আনরিয়ালিস্টিক বাংলাদেশে এটা ইনক্রিজ করা, কারণ আপনি খালি ভেন্টিলেটর আনলে হবে না, আইসিইউ ফ্যাসিলিটিস ডেভেলপ করলে হবে না, এটা চালানোর লোক থাকতে হবে, এনাফ অক্সিজেন সাপ্লাই লাগবে, আরো অনেকগুলো জিনিস এখান থেকে ইনভলভ। হাউএভার বাংলাদেশে যেই জিনিসটা ডেভেলপ করা যাবে সেটা হচ্ছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এবং আমি একটা ওয়েবিনারে এখন ঢাকা, সলিমুল্লাহ, তারপরে অ্যাপোলো, বঙ্গবন্ধু, এদের সবাই সাথে আমরা ওদেরকে আইডিয়া দিচ্ছি হাউ টু ডেভেলপ দ্যাট। এই সব জিনিসগুলো রিঅর্গানাইজ করতে 2 to 3 উইকস লাগবে। আমার মনে হয় যদি লকডাউনটা কয়েক সপ্তাহ রেখে জিনিসগুলো একটু গুছিয়ে আনা যায়, আমরা বাংলাদেশের অথরিটিকে হেল্প করতে পারি রিসোর্স গুলো একটু ইমপ্রুভ করতে, তাহলে জিনিসটা আরেকটু ম্যানেজেবল সিচুয়েশন হবে। কারণ এট দ্য মোমেন্ট যেভাবে আমরা দেখছি যে এক্সপোনেনশিয়ালি করোনার হারটা বাড়ছে বাংলাদেশে, এটা আনম্যানেজেবল হয়ে যাবে কয়েক সপ্তাহের মধ্যে। ধন্যবাদ। আমি বুঝি আপনারা where you are coming from, economic aspect of the things is very important, কিন্তু আমি যদি এই জিনিসটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদের কাছে প্লেস করি যে হ্যাঁ, একটা খেটে খাওয়া মানুষ যে দিনে এনে দিনে খায় তার সমস্যা হবে যদি সে কাজে না যায়, কিন্তু জিনিসটা যদি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেন, সে যদি এখন করোনা হয় সে কিন্তু 6 to 8 উইকস কাজে যেতে পারবে না, কেননা এটা খুবই ডিফিকাল্ট। যারা ম্যানুয়াল ওয়ার্কারদের কথা বলছি এদের পক্ষে সম্ভব না একটা করোনা থেকে সাথে সাথে সুস্থ হয়ে তারপর যাওয়া। এখন বাংলাদেশে 3টা ক্লাস আছে, একটা হচ্ছে বড় লোক শ্রেণীর লোক যাদের হয়তো লকডাউনে এফেক্ট হবে কিন্তু ওভাবে এফেক্ট হবে না, আরেকটা হচ্ছে মিডল ক্লাস। মিডল ক্লাসে অনেকেই এডুকেটেড আছে, যাদেরকে আপনারা যদি অনেক কথা বলেন তারা অনেক কিছু শুনবে। আপনি যদি বলেন যে ব্যাংকে 10টা লোক এসে জয়েন করবে, 2 মিটার ডিস্টেন্স মেনটেন করবে, তারা করবে। কিন্তু যারা ডেইলি ওয়ার্কার, যাদের লিটারেসির প্রবলেম আছে, যাদের অনেক প্রবলেম আছে, এরা কিন্তু এসব জিনিস শুনবে না। কাজেই ইংল্যান্ড আমেরিকার যেই মডেলটা যে সিলেক্টিভ লকডাউন উইথড্র করা, এটা বাংলাদেশে কাজ করবে না। বাংলাদেশে আইদার এটা একেবারে স্ট্রিক্টলি করতে হবে, তারপর আস্তে আস্তে ছাড়তে হবে, অথবা একদম পুরো রিল্যাক্স করে ইউ জাস্ট গো ফর হার্ড ইমিউনিটি, হুইচ ইজ নট অ্যান অপশন। আমরা জানি হার্ড ইমিউনিটি করলে যে কোনো দেশের মর্টালিটি অসম্ভব হাই হয়। সুইডেন ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল। ওখানে পার মিলিয়ন মর্টালিটি রেট হচ্ছে 30 থেকে 40, ওয়ারেস তাদের নেইবারিং কান্ট্রি যেখানে আপনার ওরা মিটিগেশন মেজার্স গুলো নিয়েছিল, লকডাউন মেজার্স গুলো নিয়েছিল, সেখানে পার মিলিয়ন মর্টালিটি হচ্ছে 5 থেকে 6।
ধন্যবাদ। Thank you, Dr. Shakil Farid, for joining from London and to give your perspective. এখন আমি অনুরোধ জানাবো ডেলয়েট থেকে শরীফ ইসলাম সাহেবকে। উনি কি আছেন? শরীফ ইসলাম সাহেব from Deloitte. Yachi, let me thank you very much. Just a minute. Thank you for inviting me to speak. আমরা ডেলয়েটের তরফ থেকে মনে করছি যে ফাইন্যান্সিয়াল সেক্টর একটা ইম্পর্টেন্ট সেক্টর যেখানে আমাদের অর্গানাইজেশন কন্ট্রিবিউট করতে পারবে এবং এটার ইম্পর্টেন্ট এলিমেন্টটা হলো যে এই কোভিড থেকে বেরিয়ে আসার জন্য উই উইল নিড the financial liquidity in the financial sector, and we will need to see how the measures of the money, the package, stimulus package funds flow in a manner that it benefits, it goes to the right channel, it goes to the right activity, and there is an optimal impact on the recovery of employment and livelihood, and at the same time resurgence of the economy. So we are very glad to be able to associate with this Resurgent Bangladesh initiative, and we will try to come forward with some suggestions and some ideas, very pragmatic ones, and perhaps would be helpful. So with that, I want to congratulate and I want to thank all of you for taking this initiative. And this is a worthwhile initiative. And the discussion that we had today are really mind-opening. Some of these are very educative and of course need to be followed, need to be taken up seriously. Thank you. Thank you very much, Mr. Asad Islam. এখন আমি অনুরোধ জানাবো ERF এর সেক্রেটারি জেনারেল রশিদুল ইসলাম, এস এম রশিদুল ইসলাম আমাদের সঙ্গে সংযুক্ত আছে। রশিদ ভাই, আপনার একটু বক্তব্য আমরা শুনতে চাই। গণমাধ্যম থেকে আপনাদের অভিমত কি? আপনি কি আছেন রশিদ ভাই? আপনাকে আনমিউট করতে হবে। থ্যাংক ইউ। শোনা যায়? হ্যাঁ, আমার শোনা যাচ্ছে, বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি রিসার্জেন্ট বাংলাদেশের প্ল্যাটফর্মের উদ্যোক্তাদের যে আপনারা যে মহৎ উদ্যোগ নিয়েছেন। আমি আশা করি আমাদের সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে আপনাদের এই রিকমেন্ডেশন গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি অ্যাকচুয়ালি আলোচনায় যাচ্ছি না। আমাদের এখানে শ্রীলঙ্কার মাননীয় অ্যাম্বাসেডর রিয়াজ হামিদুল্লাহ সাহেব, উনি শ্রীলঙ্কার পার্সপেক্টিভে কিছু অভিজ্ঞতার উনি শ্রীলঙ্কার পার্সপেক্টিভে কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। শ্রীলঙ্কা কিভাবে সাকসেসফুলি এই কোভিড-19 কে মোকাবেলা করেছে। আমি ওনার কাছে জানতে চাচ্ছি, বা আমি কোনো হার্ড কোশ্চেন করছি না, উনি যেহেতু সরকারে আছেন, আমি ওনার কাছে বোঝার চেষ্টা করছি যে বাংলাদেশ এখন আমরা দেখেছি গত 2 মাস যাবৎ বাংলাদেশ সরকার এই যেসব পদক্ষেপ নিয়েছে, এই যে লকডাউন শিথিল করা থেকে শুরু করে আমাদের সাধারণ ছুটি এক্সটেনশন করা, বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা সমন্বয়ের অভাব দেখেছি। তা আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে শ্রীলঙ্কার অভিজ্ঞতার আলোকে এখন সরকারের এই যে লকডাউন শিথিল করা থেকে শুরু করে সরকারের আমাদের কোভিড-19 এর প্রেক্ষিতে ইকোনমি রিকভারি বা মানে এটাকে আমরা কিভাবে সাকসেসফুলি মোকাবেলা করতে পারি, ওনার কাছে ওনার সাজেশনটা কি আর কি? থ্যাংক ইউ। আমার মনে হয় রিয়াজ ভাই এখন নেই, উনি হয়তো চলে গেছেন, বাট আপনার প্রশ্নটা ওনাকে আমরা আবার দেব। আমাদের আসলে প্রথম থেকে আমরা কিন্তু দেখছি যে ইন টার্মস অফ দ্য পলিটিক্যাল কমিটমেন্ট ফ্রম দ্য টপ, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই কিন্তু শি হ্যাজ বিন ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য ডিফারেন্ট ডিস্ট্রিক্টস অফ দ্য কান্ট্রি। আমরা টেলিভিশনে দেখছি উনি কোঅর্ডিনেশনের শি ইজ ট্রাইং হার ভেরি বেস্ট, গিভিং হার বেস্ট এফর্টস। এখন আমাদের এই জয়েন্ট কোলাবোরেশন গুলো, আমাদের এই ইনিশিয়েটিভ গুলো যদি ইফ ইট ক্যান হেল্প দি ইনিশিয়েটিভ অফ দ্য গভর্নমেন্ট, তাহলেই কিন্তু উইল বি এবল টু অ্যাচিভ আওয়ার অবজেক্টিভ। আমরা এখন যাচ্ছি ডিএফআইডির মাশফিক আকবর সাহেবের কাছে। উনি কি আছেন? ডিএফআইডির মাশফিক আকবর সাহেব। মাশফিক আকবর সাহেব, আপনি কি আছেন? আপনি না থাকলে আমি একটু
কিছুক্ষণের জন্য হলো আমার মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট নিহাত কবিরকে একটু আসতে বলবো, তারপরে যাব ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট শামস মাহমুদের কাছে। নিহাত কবির। আসিফ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব ইন্টারেস্ট নিয়ে সবার ইন্টারভেনশন গুলো শুনেছি, এবং যেটা আমরা দেখেছি যে আমাদের যে মতামত, এবং এটা ব্যবসায়ী সম্প্রদায়ের, আমরা যেহেতু বিভিন্ন ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করি, আমরা কিন্তু এটা শুধু ইকোনমির দিক থেকে দেখছি না, এবং আমরা অন্তত ব্যবসায়ী সম্প্রদায়ের একটা দিক প্রথম থেকে বলে আসছি যে সবার আগে আমাদের দেশের মানুষের সব নাগরিকের স্বাস্থ্য নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা, এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা আছেন অর্থনৈতিকভাবে, তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এটা করে নিয়ে তারপরে আমরা আমাদের ব্যবসার দিকে তাকাবো। এবং আমি যে ডিসকাশন গুলো শুনলাম সেগুলোতে এই পয়েন্টগুলো উঠে এসছে, এবং খুব ভালোভাবে উঠে এসছে যে এটা কিভাবে করা যায়। এবং এখনই যে ডক্টর জি ইংল্যান্ড থেকে বললেন, তারপরে আমাদের আরো যারা বললেন, যে এই মুহূর্তে সামনে এগিয়ে যাওয়ার পথে যদি আমরা খুব বড় একটা বিপদের সম্মুখীন না হতে চাই, তাহলে হয়তো সময় এসছে একটা কঠিন ডিসিশন নিয়ে সব সাধারণ ছুটি ইত্যাদি একটু কনফিউজিং মেসেজ না দিয়ে একেবারে খুব হার্ড একটা লকডাউন কয়েকদিনের জন্য যাওয়া, এবং তারপরে প্রোগ্রেসিভলি প্ল্যান অনুযায়ী আমাদের বিভিন্ন কার্যক্রমকে খুলে দেওয়া। শুধু ইকোনমিক না, আরো অনেক অন্যরকম কার্যক্রম আছে একটা দেশের, সোশ্যাল কার্যক্রম আছে, শিক্ষা ইত্যাদি বহু কিছুই রয়েছে। এটা যদি আমরা করি তাহলে হয়তো আমরা ভবিষ্যতে একটা বড় ডিজাস্টার এড়াতে পারবো। যেটা আহসান মানসুর ভাই বললেন, যেটা আরো অনেকে বললেন, যে আমরা যদি এমন একটা পর্যায়ে চলে যাই যেখানে পৃথিবীর অন্যান্য দেশগুলো এগিয়ে গেছে কিন্তু আমাদের এখানে তখনও ইনফেকশনের ভয় আছে, তাহলে আমাদের ট্রেডিং পার্টনাররা কিন্তু আমাদের সঙ্গে ট্রেডিং করবেন না, তারা কিন্তু আসবেন না আমাদের কাছে। ব্যবসায়িক দিক থেকে দেখতে হলে আমাদেরকে এটা দেখে নিতে হবে, এবং যেটা কিছুক্ষণ আগে মুসাহিদ ভাই বললেন, যে ইমিডিয়েট একটা যদি আমরা লস অবজর্ব করে নিতে রাজি থাকি, যেটা আমরা তো আছি, কিন্তু ব্যবসার ক্ষেত্রে তো আরো অনেকে রয়েছেন বাংলাদেশে, তাদের মতামত এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা হার্ড ডিসিশন এখন নিতে পারি কয়েকদিনের জন্য, এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের ইকোনমি এখন যে পর্যায়ে আছে, যে রেজিলিয়েন্স আছে, আমরা 10-15-20 দিনের জন্য যদি একটা হার্ড ডিসিশন নিতে পারি, পরবর্তীতে আমাদের রিসার্জেন্সটা ততটাই উপকৃত হব। আমরা এই রিসার্জেন্সের সময় আমরা আরো অনেক দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। আমি আজকে এটুকুই বলতে যাচ্ছি। আসিফ, থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার নিহাত কবির। বিল্ডের চেয়ারম্যান বোধহয় আর কিছু অ্যাড করতে চাচ্ছেন, আবুল কাসেম খান, চেয়ারম্যান বিল্ড। থ্যাংক ইউ আসিফ। না, আমি যে কথাটা এমসিসি এর প্রেসিডেন্ট নিহাত কবিরের সাথে একদম একমত। আমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, উই হ্যাভ টু কিপ দ্য হেলদি পপুলেশন হেলদি। আমাদের যারা অসুস্থ নাই, যারা আমরা কিন্তু সিক হতে পারবো না, এটাও মাথায় রাখতে হবে। সুতরাং আমাদের যে হার্ড ডিসিশনস গুলি নিতে হবে, ওটা কিন্তু আমাদের যেই পপুলেশনটা এখন ইনফেক্টেড হয় নাই, ওনাদেরকে কিন্তু আমাদেরকে সেফগার্ড করতে হবে। এই সেফগার্ড মেজারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই পয়েন্টটাই আমি অ্যাড করতে চাচ্ছিলাম নিহাত ব্যারিস্টার কবিরের সাথে। ধন্যবাদ আবুল কাসেম খান সাহেব। এখন আমরা যাচ্ছি, যে সমস্ত সামগ্রিক আলোচনা হলো 3:30 থেকে আমরা শুরু করেছি, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। ঢাকা চেম্বারও রিসার্জেন্ট বাংলাদেশ প্ল্যাটফর্মের একজন ভেরি ইম্পর্টেন্ট মেম্বার, এবং ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদকে আমি কনক্লুডিং কিছু রিমার্কস দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, বেসড আপন দ্য ডিসকাশনস দ্যাট উইভ হ্যাড। Asif bhai, Masroor, let me interject a bit. Shams, let me put you on hold for just 2 minutes. আমরা জাস্ট শামসের কাছে আসার আগে দুজন আমাদের দেশের বাইরে থেকে যোগ দিয়েছে, যদি ওরা এখনো থাকে, if we can hear very briefly from them. একজন হলো Pranshu Jain, PwC Economic Policy Unit. Okay. Pranshu, and then Dr. Asad Islam from Monash University, Center for Development. I had asked for Asad bhai. Anyway, let's go to Mr. Pranshu. Pranshu, are you there? Pranshu, are you online? I'm here, Masroor. Thank you. Okay, please go ahead.
Hi, good evening, everyone, and thank you so much, Mashroor. I heard the entire conversation and very happy to see that the country is thinking about developing an exit plan. I think, as Mashroor mentioned, that's the need of the hour, and we from our end will be very happy to contribute, share some of the experience from what we have learned as to what India is doing. I'm based in India, and we'll be very happy to contribute in any manner we could. Thank you so much. Thank you, Pranchu. Now we are going to Mr. Asad Islam from Monash University. Very briefly, sir, your comment. থ্যাংক ইউ আসিফ ভাই মাসুর আমি অনেক কিছু বলা হয়েছে আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে যেহেতু টেস্টিংটা খুব কম হচ্ছে এবং এটার ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে যে গ্রুপ টেস্টিং এই জিনিসটা আপনারা হয়তো একটু চিন্তা করে দেখতে পারেন এটা অ্যাড করতে পারেন আর একটা হলো যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা একটা প্রজেকশন করেছিলাম যে এটা সব ক্ষেত্রে দেখা গেছে যে এজের সাথে একটা হাইলি কোরিলেশন আছে যে মর্টালিটি মরবিডিটি এবং এই কোভিড রিলেটেড যে কেসগুলো হচ্ছে সেক্ষেত্রে একটা জিনিস চিন্তা করে দেখা যেতে পারে প্রায়োরিটির জন্য যে কাদেরকে আগে কাজে পাঠানো যেতে পারে সেই হিসেবে চিন্তা করার জন্য আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশের ডেমোগ্রাফিক প্রোফাইলটা তো ডিফারেন্ট কম্পেয়ার টু অস্ট্রেলিয়া তবুও সেটা কিছু ডেটা বা তথ্য নিয়ে দেখা যেতে পারে যে কোন ডেমোগ্রাফিক গ্রুপটারে আগে কাজে পাঠানো যেতে পারে সেই জিনিসটা দেখায় এবং আমার সেক্ষেত্রে একটা জেনারেল টেন্ডেন্সি হচ্ছে যে দ্য ইয়াঙ্গার দ্য বেটার এবং আমরা যেহেতু বলছি যে যারা ক্যাজুয়াল ওয়ার্কার বা যারা তাদেরকে কাজে পাঠাতে পারে তাদের ফুড সিকিউরিটিটা ইনশিওর করতে হবে সেই জন্য এই জিনিসটা কিভাবে করা যেতে পারে সেটা একটু চিন্তা করা আর একটা থার্ড পয়েন্ট হচ্ছে যে ফুড সিকিউরিটি ইস্যুটা আসছে এবং আমার কাছে মনে হয়েছে যে গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি খুলে দেওয়ার চিন্তা করতেছে বিকজ অফ দ্য কনসার্ন যে অনেকে না খেয়ে মরে যাবে কিন্তু আমি একটা প্রজেকশন করে দেখেছিলাম এবং বাংলাদেশের একটা জাতীয় পত্রিকায়ও দেখিয়েছি যে আসলে ফুড সিকিউরিটির কনসার্নটা কিন্তু আমরা মিটিগেট করতে পারি বাংলাদেশ সরকার যে প্রণোদনার ব্যবস্থাটুকু করেছে সেটুকুকে যদি যথাযথভাবে টার্গেট করা যেত তাহলে আমার কাছে মনে হয়েছে যে এই ফুড সিকিউরিটি কনসার্নটা এত তাড়াতাড়ি এত মানে গভর্নমেন্টের জন্য চিন্তার বিষয় হতো না কিন্তু সেই জায়গায় আমরা যে প্রায়োরিটি গুলো দিয়েছি আমার কাছে মনে হয়েছে যে প্রায়োরিটি গুলো একটু অন্যভাবে করা যেত এবং সেই জায়গায় আমাদের এখনো যেহেতু এখন প্রশ্ন আসছে যে লকডাউন আরো কিছুদিন এক্সটেন্ড করা মানে এখন না খুলে দেয় সেই জায়গাগুলোতে আমাদের একটু চিন্তা করতে হবে যে এদেরকে কিভাবে খাওয়াই রাখে ইকোনমিটারে কোনো মতে সচল রেখে আমরা কিভাবে হেলথ সেক্টরটা রেখে আরো ভালোভাবে সাজাতে পারি সেই জিনিসটা চিন্তা করা এবং এটাই আমার সংক্ষিপ্ত থ্যাংক ইউ আসাদ ভাই আমি চ্যাট বক্সে দেখছি মিস্টার মোহাম্মদ রাশেদুর রহমান who is the Executive Director, Innovation, Creativity and Entrepreneurship and Associate Professor, Department of Organization, Strategy and Leadership, University of Dhaka. উনি 1 মিনিট সময় চেয়েছেন আপনি যদি রাশেদ ভাই একটু সংক্ষেপে কিছু বলেন আপনারা Jinna bhaiya, so thank you very much. So onek kotha shunlam ebong thank you Mashroor bhai for the invitation. So ami just Habibullah Karim bhaiyer sathe follow up korchi. So if we can play any role, for example, engaging the young generations as well as more of analytical support. So we have the interdisciplinary faculties as well as all the young, like they are sitting around across the country. So এই পুরো গ্রুপটাকে যদি if we can want to engage, we have some platforms and they are also willing to work on both on voluntary basis and also some other levels. So just want to add on and we'll be happy to be a part of it. আর সেন্টারে তো আপনারা অনেকে এখানে আছেন ঢাকা চেম্বার FBCCI MCCI, so we will be a part of it. Thank you very much. Thank you very much. I would now like to bring in the President of Dhaka Chamber, Shams Mahmood. Shams, would you please kindly wrap it up and also give a little bit of the perspective from what we've heard so far? Thank you, Asif bhai. Assalamu alaikum, shabaike. First of all, thank you everyone for joining this discussion. Amra jeta dekhlam etokhon dhore jeta shunlam private sector e jara ache amra tarpor jara policy makers, former policy makers, their decision making process er sathe involved with the government and chilo jara age onader
মতামত শুনলাম আমরা, and একটা জিনিস সেখানে what we can see a common theme that is coming up, ওটা হলো যে আপনার the lack of coordination amongst different agencies, তারপরে private sector and the government, the channel of communication. So these things need to be actually looked into and addressed. আমি যদি just to summarize করি, আমরা এতক্ষণ যারা শুনলাম, যেমন আব্দুল করিম সাহেব, ফর্মার প্রিন্সিপাল সেক্রেটারি, উনি একটা জিনিস বলেছেন যে জব ক্রিয়েশন ইজ দ্য নিড অফ দ্য আওয়ার, and এখানে artificial intelligence and big data needs to be brought in to the forefront, কারণ these will give us proper data to work on with to tackle this situation. এটার implication কি, we can have a better picture. আর এখানে আরেকটা জিনিস আছে যে MSME, তারপরে মাইক্রো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, তারপর মাইক্রো ইন্স্যুরেন্সের জিনিসগুলো উনি নিয়ে আসছে এখানে. So these things also, I also think as Dhaka Chamber represents SMEs, mostly 4,000 member base এর মধ্যে, these things need to be addressed as well, and we will also look into it. তারপর এখানে মোহাম্মদ শহীদুল হক সাহেব যেটা বললেন যে the same thing, the coordination between the agencies needs to be there. The laws are there, decisions are there, but there needs to be quicker execution of the decisions for effective containment of the situation we find ourselves in at this moment. তারপরে এখানে যদি আমরা আউটসাইড পার্সপেক্টিভ নিয়ে আসি, হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ সাহেব, উনি যা he shared the experience of Sri Lanka, so which is a positive model and effective model, so Bangladesh can take lessons from there, and we can see যে কোন points we can, আমরা একটা homogeneous মডেলের মধ্যে কোনটা আমরা নিতে পারবো আর কোনটা আমার জন্য প্রযোজ্য যেটা হবে ওইটা we can adopt. তারপরে এখানে প্রফেসর মুস্তাফিজুর রহমান সাহেব একটা vulnerable groups needs to be looked into, inequality in society also needs to be addressed. আর উনি একটা জিনিস বলেছে যে global engagement needs to happen with outside partners. This is not just a local problem, it's a global problem. So dialogue needs to happen like in Bangladesh and the outside world, and also different business institutions যারা বাইরে যারা আছে ওখান থেকেও new ideas on other best practices যা ওরা করছে, যেসব লগুলো পাস করেছে অথবা the measures they've taken. We should exchange ideas and we should have an open dialogue with them, and there should be communication between everyone. And এখানে শাকিল ফরিদ সাহেব একটা কথা বলেছে যে ইম্পর্টেন্স অফ আর্নট ডেটা, আর উনিও এটা এমফাসিস করেছে হেলথ সেক্টরের একটা হোমোজিনিয়াস মডেল উই শুড ডেভেলপ অন আওয়ার ওন। আর মোশাররফ করিম সাহেব ভুয়াও একটা কথা বলেছে যে আপনার primary health sector Bangladesh has made rapid progress. The tertiary sector needs to be addressed at the moment, and is the need of. We hope the government will look into it, and we will also come up with some ideas on this particular problem. He made a very the short-term gain in business, the long-term damage and harm might be more. So এইটা আমাদের মাথায় রাখতে লাগবে while going forward. So আমি আর সময় নিব না. On behalf of Research in Bangladesh, I would like to thank all the participants, and especially আমাদের print and media, all the friends who have joined us, including our knowledge partners, Pricewaterhouse and Deloitte. And আরেকটা জিনিস হলো যে আমরা এটা next 2 months ধরে এই ডায়ালগুলো করব. There will be 7 dialogues happening on different topics. All of you are invited, and আমরা আগে থেকে জানিয়ে দিব কখন আমরা করব. So with that, Asif bhai, I would like to hand it over to you, and thank you everyone again for joining us. Thank you. Thank you, Shams, for summarizing it very nicely, and thank you all the distinguished participants who's been with us for the last 2 hours and 10 minutes, to be precise. As Shams has mentioned, this is the series of dialogue that this is the first one that we've undertaken. আপনাদের আরো অনেকেরই অনেক প্রশ্ন ছিল, আপনারা রেজ হ্যান্ড করেছিলেন, সময়ের কারণে যাদেরকে আমরা নিতে পারিনি, ইনশাআল্লাহ আগামী ডায়ালগে আমরা আপনাদেরকে অ্যাকোমোডেট করব।
আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেইলে আমি চ্যাট বক্সে দিয়েছি, ডক্টর মাসরুর রেয়াজের ইমেইল আইডি ওখানে আছে, আপনারা দেখে নিতে পারেন, masrur.reyaz@gmail.com। সেখানে আপনারা ইমেইল করে আপনাদের প্রশ্ন দিতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। So with those words and wishing everybody to stay safe and stay healthy, and wishing that Bangladesh comes out of it unscathed. Let us all pray for that, and thank you all very much for joining us today. This concludes the first resurgence dialogue of the roadmap to recovery. Thank you very much, ladies and gentlemen. Thank you. Thank you, everyone.